মাঝরাতে চারপাশ প্রায় জনশূন্য বললেও চলে। ঠিক এমন সময় একটা সাদা রঙের গাড়ি এসে মেইন রাস্তার ঠিক মাঝখানে তিনটে লাশ ফেলে দিয়ে চলে যায়। লাশগুলোর থেকে এখনো টাটকা রক্ত ঝরে পড়েছে। কেউ নেই আশেপাশে। একটা কুকুর এসে লাশগুলো টেনে নিয়ে যেতে থাকে। বস্তা হাতে ফুটপাতে পড়ে থাকা বোতল কোরানো ছেলে হাসান খেয়াল করে রাস্তার ওপর থেকে একটা কুকুর কি যেন টানছে। সে ওদিকে দৌড়ে আসে। তিনটে লাশ পড়ে থাকতে দেখে সে ভয়ে আটকে ওঠে। জোরে একটা ঢোক গিলে সে কোনো রকমে হামাগুড়ি দিয়ে লাশগুলোর কাছে যায়। মুখগুলো দেখে সে আরো ভয় পায়, কারণ আজ সকালে একটা চায়ের দোকানে চা খেতে গিয়ে টিভিতে এই তিনজনের ছবি দেখেছিল হাসান। যদিও এক সপ্তাহ ধরে এদের ছবি পত্রিকায়, টিভির হেডলাইনে ঘুরপাক খাচ্ছে। তবু আজকে সকালে প্রতিবেদনে বলা হয় তিনজন ছেলেকে কিডন্যাপ করেছে কারা, তারা কোনো হদিশ মেলেনি। হাসান মুখগুলো ভালো করে দেখে, এক একজন বিজনেসম্যান ও পলিটিশিয়ানদের ছেলে। হাসান মুখ দেখে নামগুলো মেলানোর চেষ্টা করে। যার চোখ দুটো তুলে নেওয়া হয়েছে সে হলো সুজন, বাবা এমপি। যার গলাটা প্রায় কাটা হয়েছে, অল্প বেঁধেই আছে, সে হলো বিজয়, মেয়রের ছেলে সে। আর যার বুকে অগণিত ছুরি চালানো হয়েছে সে হলো মিজান, ওর বাবা বড় বিজনেসম্যান। হাসান ভয় পায়, সে ওখান থেকে চলে আসে। দূরে ল্যাম্পপোস্টের নিচে গুটি গুটি মেরে বসে থাকে সে। কিন্তু কেন? ওদেরকে মারা হয়েছে। কয়েকদিন ধরে একটা নিউজ ভাইরাল হয়, সেটা হলো তিনজন বড় লোকের ছেলে একটা মেয়েকে গণধর্ষণ করে মেরে ফেলেছে। মেয়ের লাশটা কুয়োর ভেতরে ফেলে দেয়। তাদের খুনটা দেখে নেয় আরেকটা ছেলে, তাকেও মেরে ফেলে তিনজন। কিন্তু এই ঘটনা ধামাচাপা দিতে তার বাবারা সবকিছু করে, কেসটা ক্লোজও করে দেয়। কিন্তু একদিন আগে ওদেরকে অপহরণ করে নিয়ে যায় কেউ বা কারা। আর আজ মাঝরাতে ওদের লাশ পড়ে রাস্তার মাঝে। পুলিশ আসে সেখানে। বেশ কিছু সময় ধরে লাশগুলো দেখতে থাকে। ইনভেস্টিগেটিং অফিসার সিরাজ তার বড় স্যার রোহানকে জানায়, স্যার, খুনগুলো করেছে ডার্ক ওয়ারিয়র গ্যাংয়ের লোকেরা। দেখুন, খুনের ধরন আর ছুরি চালানোর বিষয়টা তাই প্রমাণ করেছে। পুলিশেরা লাশ নিয়ে চলে যায়। পরের দিন টিভিতে নিউজ পাবলিশ হয়, সেই তিনজন অপহরণ হয়, তাদের লাশ পাওয়া গেছে। সেই সাথে আরো প্রতিবেদন পাবলিশ হয় যে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা রবিনহুড ফিরে এসেছে ডার্ক গ্যাংকে। এখন সবাই রবিনহুড বলতে শুরু করেছে, কারণ সে যেখানে অন্যায় হয় আইন বিচার করতে পারে না, সেখানে ডার্ক ওয়ারিয়র এসে বিচার করে তার স্টাইলে। শহরের নামকরা ভার্সিটির ওরিয়েন্টেশন ক্লাস আজ। প্রাইভেট কলেজ এটা। রেজাল্ট আর পাশের হারে গত বছরের সেরা কলেজ এটা। ছেলেমেয়েরা এই কলেজে ভর্তি হওয়ার জন্য পাগল। অনেক কাঠখড় পুড়িয়ে এখানে ভর্তি হতে হয়। সায়েন্স গ্রুপের অনেক গোল্ডেন পাওয়া ছেলে মেয়েগুলো ওয়েটিং থেকে এখানে। আর অন্যান্য গ্রুপগুলোতে ভর্তি হওয়া ম্যাক্সিমাম ছাত্ররাই এইচএসসিতে প্লাস পায়। যাই হোক, এখনকার অতি অসাধারণ ছাত্রছাত্রীদের ভিড়ে খুব সাধারণ একজন ছেলেরা মধ্যবিত্ত পরিবারের বাবা মার অনেক আদরের একমাত্র বড় ছেলে বলেই সবাই জানে। ছেলেটার সাথে খ্যাত, কেউ পাগল, এইসব বিশ্লেষণগুলো খুবই ভালো মানায়। ওকে পাগল বলার কারণ এইচএসসিতে সায়েন্স থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে গ্রুপ চেঞ্জ করে কেউ আর্টসে আসে। ওকে অনেকবার বোঝানো হয়েছে, মানে তার বাবা বুঝিয়েছে। তার সোজা সাপটা উত্তর, বাবা, মেডিকেলে পড়াটা আমার প্যাশন না। আর আমার কাছে আমার ক্লাসের চেয়ে প্যাশনের মূল্য বেশি। আমার স্বপ্ন আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ব, এলএলবি কিংবা জার্নালিজম নিয়ে। কে কি বলে এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। শেষ পর্যন্ত নিজের ইচ্ছেতেই ভর্তি হয় আর্টস গ্রুপে। বাসা থেকে কলেজ অনেক দূরে হওয়ায় হোস্টেলে থাকেও। এই ছেলেটা একদম অদ্ভুত টাইপের, কখনো কারো কথা শোনে না, নিজের মনে যা আসে তাই করে। আর ওকে বোঝানোও অসম্ভব। ওকে যতই বোঝানো হোক, ওর যুক্তির কাছে শেষমেশ হার মানতে হবে। ছেলেটা অনেক যুক্তিবাদী। বয়স খুব একটা না হলেও এই বয়সের ছেলে মেয়েদের তুলনায় অনেক বেশি ম্যাচিওরও। তবে ওর সাথে খুব ভালোভাবে না মিশলে আপনি কখনো বুঝতে পারবেন না ছেলেটা কত ম্যাচিওর। ওর মা বাবার মতে ও নাকি একদম বোকা, ঠিক মতো চলতে পারে না, নিজের খেয়াল রাখতে পারে না। এখনো তার জামা কাপড় বাবা মা ধুয়ে দেয়।
পড়ালেখার প্রতি কোনো মনোযোগ নেই, সারাদিন মোবাইল টিপে, চঞ্চল, দুষ্টু, আরো কত কি। আর এই সকল কারণেই ওর বাবা মা ওকে বাইরে পাঠাতে রাজি হয় না। শেষমেশ ওর যুক্তির কাছে হেরে বাসা থেকে দূরে পাঠাতে হয়। আর ও যাওয়ার আগে বলে, বাবা মা, তোমরা দেখো, আমি ঢাবিতে টিকে দেখাবই। ছেলের হুট করে এই আমূল পরিবর্তনে ওর বাবা মা একটু আশ্চর্য হয়। ভার্সিটির ওরিয়েন্টেশন ক্লাস আজ। সব ছেলেমেয়েরা একে একে কলেজে ঢোকে, আর কলেজের বড় ভাইদের হালকা পাতলা র্যাগিং চলে। সবাই জড়ো হয় বিশাল মিলনায়তনে। নতুন কলেজ আর চারপাশে সব A+ প্রাপ্ত প্রতিভাবানদের ভিড়ে বেচারা ছেলেটা চুপচাপ বসে থাকে। সামনে প্রিন্সিপাল স্যার ভাষণ দেন, কলেজের গুণগান, আর ছেলে মেয়েগুলো খুব মনোযোগের সাথে স্যারের কথা এক কানে ঢোকায় আরেক কান দিয়ে বের করে দেয়। তারা ক্লাসের সুন্দরী মেয়েগুলোকে খোঁজে, খুব ভালোভাবে মনোযোগ দেয়, এইটা আমার ওইটা আমার এইভাবে ভাগাভাগি করে নেয়। আর রাত চুপচাপ রং তামাশাগুলো দেখে। হঠাৎ স্যার জোর গলায় ধমক দেন চুপ হওয়ার জন্য। ধমকের সাথে সবাই চুপ। স্যার আবার বলতে আরম্ভ করেন। ক্লাসে তখন পিন পতন নীরবতা চলে। তখনই কোনো একজনের সুমিষ্ট গলার আওয়াজ শোনা যায়, স্যার আসতে পারি? ক্লাসের সবাই মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। আর প্রিন্সিপাল স্যার মেয়েটাকে বলেন, আরে মামুনি, আসো আসো, আসতে অসুবিধা হয়নি তো? এবার একটু মাথা তুলে তাকায় রাত। কে এই ব্যক্তি যার জন্য প্রিন্সিপাল স্যার এত আপ্যায়ন দেখান? মেয়েটার আপাদমস্তক একবার ভালোভাবে তাকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, বড় লোকের আদরে দুলালি হবে হয়তো। মেয়েটার সামনেই একটা বেঞ্চে বসে পড়ে। স্যার আবার কথা শুরু করেন, তবে ক্লাসের ছেলে মেয়েগুলোর মনোযোগ থাকে ওই নবান্নগতা মেয়েটার দিকে। যাক, ওরিয়েন্টেশন ক্লাস শেষে সবাই যার যার ক্লাসের দিকে যায়। আজ হালকা পাতলা ক্লাস হবে। রাত সবার আগেই পিছন দিক দিয়ে বের হয়ে ক্লাসের দিকে চলে আসে। ক্লাসে এসে মাঝে মাঝে একটা বেঞ্চে বসে পড়ে। সবাই ক্লাসে ঢোকে আস্তে আস্তে। ওই মেয়েটাও ক্লাসে ঢোকে। মেয়েটাকে দেখে ও ভাবে, বাবা, বড় লোকের আদরে দুলালি আর্টসে কেন? সবাই ভার্সিটির ক্লাসে এসে বসে আছে, একজন আরেকজনের সাথে পরিচিত হচ্ছে। এখানের বেশিরভাগই গোল্ডেন প্লাস পাওয়া স্টুডেন্ট। একজন আরেকজনকে যখন জিজ্ঞেস করে এইচএসসি এর রেজাল্ট কি, এরা বেশ ভাবের সাথে উত্তর দেয় GPA 5। রাত চুপচাপ বসে থাকে। এসব সে কান পেতে শোনে আর মুচকি হাসে। ও নিজে থেকে গিয়ে কারোর সাথে কথা বলে না। হঠাৎ ওর পাশের একটা ছেলে ওকে ডাক দেয়। রাত ঘুরতেই ছেলেটা জিজ্ঞেস করে। ও আস্তে করে বলে, রাত। এরপর ওদের মাঝে হালকা কথা হয়। এমন সময় আরেকটা ছেলে এসে ওকে বলতে শুরু করে। ওই ছেলেটা পুরো কথা শেষ করতে পারে না, তার আগেই ওর মুখ চেপে ধরে রাত। তারপর ওর মুখ চেপে ধরে ভার্সিটির পেছনের দিকে নিয়ে আসে, একদম ওয়ালের সাথে লাগিয়ে। রাত ওকে বলে, ওই, একদম চুপ থাকবি। ভার্সিটির কেউ আমার কথা জানে না। যদি কেউ জানে তোর খবর আছে। আর আমাকে ভার্সিটিতে তুই বা তুমি বলবি, ভুলেও আপনি ডাকবি না। আর যদি কথা না শুনিস, জানিস তো তোর কি হবে। আমাকে না চেনার মতো করে এড়িয়ে যাবি। আবার ভাই ডাকিস, তোকে তো আমি। এটা বলেই রাত পেছনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। ওমা, ভার্সিটির সবাই যেন ওর দিকে তাকিয়ে আছে। সবাই চুপ করে তাকিয়ে থাকে রাত আর ওই ছেলেটার দিকে। রাতকে দেখে সবার মনে হয় কোনো দাগি আসামি দেখছে। মেয়েগুলো বলা বলি শুরু করে। এইগুলো বলতে বলতে এমন সময় একটা ছেলে ওদের সামনে গিয়ে ক্লাসের দিকে যেতে থাকে। রাত তখনও ওই ছেলেটার কলার ধরে আছে। স্যারকে দেখেই ছেড়ে দেয়। স্যার ওদের দেখে ফেলে। তখনই কাছে এসে স্যার ওদের বলে, এই ছেলে, এবার সেটি মাস্তানি করার জায়গা না। প্রথম দিনে এসে মারামারি, বেয়াদব কোথাকার। যাও, ক্লাসে যাও। স্যার আরো অনেক কিছু বলে। শেষে বিরক্ত হয়ে তিনি বলেন, কোথা থেকে যে গাতাগুলো আসে। যাও, ক্লাসে গিয়ে চুপচাপ বসো, বেয়াদব। ওরা সবাই একসাথে ক্লাসে ঢোকে। রাত কোনো দিক না তাকিয়ে সে পেছনের দিকে এসে চুপ করে বসে যায়। এতক্ষণ যে ওকে এত কিছু বলা হয়েছে এর কোনো ভাবান্তর নেই ওর মাঝে। স্যার এবার নিজের পরিচয় দেন আর সবার পরিচয় নেওয়া শুরু করেন। প্রথমে বলেন, আচ্ছা, এখানে A+ পাওনি কে কে? কয়েকবার স্টুডেন্ট মাথা নিচু করে দাঁড়ায়। মনে হয় এরা কোনো অপরাধ করেছে। সবাই তাকিয়ে থাকে ওদের দিকে। বোধ হয় এরা এক একটা আজব প্রাণী।
তারপর স্যার বলে, আরে ব্যাপার না, এইচএসসিতে পাওনি কি হয়েছে, সিজিপিএ ভালো করবে। এটা বলে সবাইকে বসিয়ে দেয়। এরপর আবার স্যার বলে, এবার অনেকেই দাঁড়ায়, মানে সবাই দাঁড়ায়। সবাইকে স্যার বলে, যার যার পরিচয় দাও আর বসে পড়ো। সবাই নিজের নিজের পরিচয় দিতে থাকে। এক পর্যায়ে আসে রাদের পালা। ও বলা শুরু করবে তার আগেই স্যার বলে, বাহ বাহ, তুমিও প্লাস পেয়েছো, নিশ্চয়ই টেনে টুনে পেয়েছো। পরিচয় বলে বসে পড়ো। রাত তার পরিচয় বলে বসে পড়ে। সবার পরিচয় নেওয়া শেষ হলে স্যার এবার বলেন, কারা কারা গোল্ডেন পেয়েছো তারা একটু দাঁড়াও তো। এবার মাত্র 2 জন দাঁড়ায়, রাত আর ওই সুন্দরী মেয়েটা, মানে ইফতি। রাতকে দাঁড়াতে দেখে স্যার বলে, আরে গাদা, কানে কম শোনো নাকি? বলছি যারা গোল্ডেন পেয়েছে তাদের দাঁড়াতে। রাত আস্তে করে বলে। জি স্যার। স্যার আমতা আমতা করে বলে। তুমি গোল্ডেনও পেয়েছো? ভার্সিটির সবাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হয় তারা এলিয়েন দেখছে। স্যার বলে, আচ্ছা, গোল্ডেন পেয়েছো তো তোমাকে দুটো প্রশ্ন করি। আচ্ছা বলো তো, অর্থনীতি কি? রাত কিছুক্ষণ চুপ থেকে আস্তে করে বলে, স্যার আমি সায়েন্স থেকে। স্যার ওকে ব্যঙ্গ করে বলে, ও সায়েন্স থেকে তো গোল্ডেন পাওয়া সোজা। তো এইচএসসিতে চুরি করে গোল্ডেন পেয়ে এখন বুঝি সায়েন্স চালাতে পারো না, তাই আর্টসে আসছো। আর্টস এত সোজা না, বুঝেছো? দেখবো তো কি করে আর্টসে এসে। তারপর স্যার মেয়েটাকে জিজ্ঞেস করে, মামনি, তোমার নাম কি? ইফতি, ইফতি চৌধুরী। ও আচ্ছা, বসো মামনি। স্যার এবার রাতের দিকে তাকিয়ে ধমক দিয়ে বলে, তোমাকে কি কোলে করে বসাতে হবে? রাত আস্তে করে বসে যায়। সবাই ওর দিকে তাকিয়ে থাকে। ওকে যে এতক্ষণ ধরে এত অপমান করা হলো তার মাঝে বিন্দুমাত্র বিরক্তি বা রাগ নেই। ও দিব্যি হাসি মুখে বসে আছে। এ কি আজব ছেলে রে বাবা। ইফতিও ছেলেটার দিকে একবার তাকায়, ওর মনে একটু সহানুভূতি সৃষ্টি হয়। স্যার ওকে এত অপমান করে ঠিক করেনি, ও বোধহয় মনে কষ্ট পেয়েছে। ওর দিকে তাকিয়ে ও আরো অবাক হয়ে যায়, একদম হাসি মুখে স্যারের লেকচার শুনে মনোযোগ দিয়ে। কেউ দেখলে বুঝবে না যে এই স্যারই ওকে এত আপন করতে পারে। যাক, টিফিন টাইমে সবাই ক্যান্টিনের দিকে যায়, ইফতিও যায়। মনে মনে ভাবে ছেলেটার সাথে একটু কথা বলবে। হঠাৎ ও খেয়াল করে ওই ছেলেটা দাঁড়িয়ে আছে 3rd ইয়ারের কিছু বেয়াদব বড় ভাইদের সাথে। কারণ ওই বড় ভাইগুলো কিছুক্ষণ আগে ইফতিকে আর ওর বান্ধবীদের টিস করেছে। এবার ইফতি একটু রেগে যায়, নিজেই বলে, ঠিকই আছে, স্যার ওরা অপমান করে কথা বলেছে। যে এমন বাজে ছেলেদের সাথে মিশতে পারে সে আর কতই বা ভালো হবে। এখন সাধু সাজে, 2 দিন পর দেখবো মাথায় উঠে বসেছে। ভালোই হয়েছে কথা বলিনি। ইফতি এইগুলো মনে মনে ভাবে। এর মধ্যে ঘন্টা পড়ে যেতেই সবাই ক্লাসের দিকে যায়। রাত আবার আগের জায়গায় গিয়ে বসে। এরপর আরো 2টো ক্লাস হয়। ক্লাসের ফাঁকে ফাঁকে ও নিজের অজান্তেই রাতের দিকে তাকাচ্ছিল। সবাই একে অপরের সাথে একটু আধটু কথা বললেও রাত কারোর সাথে কোনো কথাই বলে না, একদম চুপ করে স্যারের দিকে তাকিয়ে থাকে। ক্লাস শেষে ছুটি হবে এমন সময় প্রধান ডিল এসে জানায়, সবাইকে পড়ালেখায় সিরিয়াস হওয়ার জন্য বলে। সেদিন ক্লাস শেষে যে যার মতো বাসার দিকে চলে যায়। ব্রিজের নিচে 2টো লাশ ঝুলছে। সেই লাশ দুটো 2জন পুলিশের, বড় অফিসারদের। ওদের অপরাধ অনেক বেশি, ঘুষ নিয়েও একজন গরিবের জমির কেস ঠিকভাবে তদন্ত করেনি, তাই ওদেরকে মেরে ঝুলিয়ে রেখেছে আজ রাতে। গলায় ঝুলছে তাদের অপরাধের এটি পেপার। আর সবার চোখ তুলে নিয়েছে। দিনের বেলা সবাই দেখতে আসে লাশ, বুঝতে পারে এটা কার কাজ। সে হলো ডার্ক ওয়ারিয়র। ক্লাস শেষ করে সবাই বাসার দিকে যায়। রাত নিচের দিকে তাকিয়ে রাস্তায় হাঁটে। ক্লাস শেষ করে সবাই বাসার দিকে যায়। রাত নিচের দিকে তাকিয়ে রাস্তায় হাঁটে। এমন সময় পাশ দিয়ে ইফতির গাড়ি যায়। গাড়ির চাকার হালকা কাদা রাদের প্যান্টে এসে লাগে, আরো বলে ওঠে, ব্লাডি ইডিয়েট। ইফতি গাড়ির জানালা খুলে ওর দিকে তাকিয়ে ভেঙচি কাটে, কিন্তু নিচের দিকে তাকিয়ে থাকায় ও খেয়াল করে না। কড়া মেজাজ নিয়ে হাঁটতে থাকে রাত। ভার্সিটি শুরু হওয়ার 2 দিন পর বাসা থেকে হোস্টেলে উঠে যায় ও। হোস্টেলে ওঠার দিন সন্ধ্যায় রুমের সবাই থুমসে পড়ালেখা করে। আজ প্রথম দিন, স্যারকে খুশি করতে হবে। ভার্সিটির হোস্টেল সুপার কিছুক্ষণ পর পরই রুমে এসে চেক দেন। সবাই যার যার পড়া নিয়ে ব্যস্ত।
রাতের রুমে ও ছাড়া আরো 3 জন থাকে, একজন সায়েন্স, আরেকজন কমার্স আর আরেকজন তার গ্রুপের। 4 জনের মধ্যে 3 জনই খুব মনোযোগ সহকারে পড়তে থাকে রাত ব্যতীত। রাত বসে বসে একটা উপন্যাস ঘাটে, বইয়ের মাঝে উপন্যাসটা রেখে মনোযোগ সহকারে পড়ে। এর মাঝে স্যার একবার দেখে যান। স্যার যাওয়ার সাথে সাথেই ও বই বন্ধ করে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে যায়। ও ঘুমানোর পর ওর রুমমেটরা বলাবলি করে। 9:30টায় স্যার আবার আসে, এসে দেখে রাত ঘুমাচ্ছে। স্যারের ধমকে ওর ঘুম ভেঙে যায়। স্যার ওকে বলে, এখানে এগুলো চলবে না। যদি টেস্ট এক্সামে খারাপ করো তাহলে হোস্টেল থেকে বের করে দেব। কতক্ষণ বকাবকি করে খাওয়ার জন্য আসতে বলে চলে যায়। স্যার যাওয়ার পর ও হাই তুলে বেসিনে যায় মুখ ধুতে। ওর রুমমেটগুলো মাথা চুলকাতে চুলকাতে একজন আরেকজনকে বলে। খাওয়া দাওয়া শেষে সবাই আবার পড়তে বসে, আর রাত শুয়ে শুয়ে উপন্যাস পড়া শুরু করে। কিছুক্ষণ পর বইটা মুখের উপর রেখে ঘুমিয়ে যায়। 12টা বাজার পর সবাই ফ্রেশ হয়ে যার যার মতো ঘুমাতে যায়। ঘুমানোর আগে একজন এসে ওর মুখের উপর থেকে বইটা সরিয়ে দেয় আর একটা কাঁথা গায়ে টেনে দেয় আর বলে, এরপর সে যার মতো করে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় 1টা বাজে। রাত উঠে ওর টেবিলের ল্যাম্পটা জ্বালায়। এবার ওর নিজের বইগুলো নিয়ে বসে। ভার্সিটির পড়া শেষ করে বাড়তি একটু পড়ে। তারপর প্রায় 4:30টায় ঘুমিয়ে পড়ে। সকাল 8টা বাজে। সবাই অনেক আগেই উঠে গেছে, কিন্তু রাত এখনো ঘুমাচ্ছে। ওর রুমমেট ওকে ধাক্কা দেয় আর বলে। রাত হু বলে আবার চোখ বন্ধ করে থাকে। এরপর উঠে আস্তে আস্তে ফ্রেশ হয়ে চোখ কসলাতে কসলাতে ভার্সিটির দিকে যায়। 10 মিনিট লেট। ক্লাসে ঢুকতেই স্যার বলেন, ওই দেখো, লেট লতিফ আসছে। সারা রাত কি করো? চুরি করো না পাহারা দাও? কানে ধরো। বলতেই ও কানে ধরে। স্যার এবার বিরক্ত হয়ে বলেন, এ কি আজব প্রাণী! তোমার কি লজ্জা শরম নাই? যাও সিটে বসো। ও এসে দিব্যি বসে পড়ে। কোনো বিরক্তি বা রাগের চিহ্ন নাই মুখে। ক্লাসের সব মেয়েগুলো তাকিয়ে থাকে ওর দিকে। ইফতিও আর চোখে দেখে। আসলেই অদ্ভুত একটা জীব এটা। কখনো কারো সাথে কথা বলে না, ক্লাসে এসে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে বোর্ডের দিকে। না হয় ক্লাসের ফাঁকে সব ছেলেপেলেগুলো মেয়েদের সাথে কথা বলার জন্য ট্রাই মারে। আর এটা কি আজব প্রাণী? ট্রাই তো দূর, কোনো দিন কারোর সাথেই কথা বলে না, না ছেলে না মেয়ে। সারাক্ষণ উপন্যাস পড়ে বসে বসে, তাও কি আজাইরা উপন্যাস। এগুলো ভাবতে থাকে ইফতি। টিফিন পিরিয়ডে ওকে দেখা যায় লাইব্রেরিতে, না হয় ক্যান্টিনে 3rd ইয়ারের বড় ভাই আপুগুলোর সাথে হাসতে হাসতে কথা বলছে। রাতকে ওদের সাথে দেখলেই প্রচণ্ড রাগ হয় ইফতির। মনে মনে বলে, নিজের ক্লাসের মেয়েদের সাথে কথা বলে না, বড় ভাই আপুদের সাথে টাঙ্কি মারে। ফাজিল কোথাকার। এভাবে প্রতিটা দিন যায় রাদের। ওর প্রতিদিনের রুটিনে বকা থাকবেই। কোনো না কোনো ক্লাসে বকা খাবেই, আর না হয় হোস্টেলে সুপারের বকা খায়। বকা খাবেই না বা কেন? উনি প্রায় দেখেন ও 10টা না বাজতে ঘুমিয়ে যায়। সেদিন ওকে বলেন। ও হু বলে স্যার যাওয়ার পর ঘুমিয়ে পড়ে, আর রুমমেটগুলো কনফিউজড হয়ে যায়। এর মধ্যে 2 সপ্তাহ পর প্রথম টিউটোরিয়াল পরীক্ষা হয়। পরীক্ষায় পুরো ক্লাসে ইফতি ফার্স্ট। 50 নম্বরের পরীক্ষায় 47 পায়, আর রাত পায় 50-এ 27। স্যার ওকে তিরস্কার করে বলেন, আরে মিস্টার গোল্ডেন, এ হলো আপনার কেরামতি। আরে ওই মেয়েটাকে দেখো, ও তো গোল্ডেন পেয়েছে আর নিজের জায়গা ধরে রেখেছে। তোমার মতো জালি গোল্ডেন না। পড়ালেখা তো পারোই না, আবার ভাব দেখাও। আরো অনেক কিছু বলে স্যার চলে যায়। সবাই ওর দিকে তাকিয়ে থাকে। মেয়েগুলো বলাবলি করে। কথাগুলো শুনে ইফতির কেন যেন খুব কষ্ট লাগে। ও বলে, চুপ করবি তোরা। তারপর রাতের দিকে তাকায়। এই প্রথম ওর মন খারাপ দেখে মুখ গোমরা করে সারা ক্লাস বসে থাকে। টিফিনের ঘন্টা দেওয়ার পর সবাই বের হয়ে যাচ্ছিল। হঠাৎ ইফতি দেখে ও টেবিলের উপর খুব জোরে একটা ঘুষি দেয়। তারপর ব্যাগ নিয়ে চলে যায়। এটা ইফতির চোখে পড়েছিল। ইফতি ভাবছিল ওর সাথে কথা বলবে, কিন্তু এর আগেই ও বেরিয়ে যায়, সোজা হোস্টেলে চলে যায়। ইফতি ওকে অনেকক্ষণ ধরে খোঁজে, বাট পায় না। হঠাৎ ওর রুমমেট পলাশকে দেখে ডাক দেয়। এই পলাশ শোনো। হ্যাঁ বলো। আচ্ছা তোমার বন্ধু কই? কোন বন্ধু? আরে রাত। ও, ও
ও বলল মাথা ব্যথা করছে, স্যারকে বলে রুমে চলে গেল। কেন বলো তো? ও আচ্ছা, ওর সম্পর্কে কিছু জানো? ও এমন কেন? কারোর সাথে কথা বলে না, ক্লাসে তো অনেক মনোযোগী থাকে, তাহলে পরীক্ষায় খারাপ করলো কেন? আরে ও যে পাশ করে এটাই বেশি। তুমি জানো ওকে আজ পর্যন্ত আমি পড়তে দেখিনি। না না, পড়তে দেখিনি বললে ভুল হবে। ও পড়ে, কি পড়ে জানো? কোনোদিন গল্প, উপন্যাস, কখনো সাধারণ জ্ঞান, কখনো পত্রিকা বা লাভ অ্যাফেয়ার্স। আমি বুঝি না এ কি মানুষ। আমার মাঝে মাঝে মনে হয় আমাদের মাঝে একটা এলিয়েন থাকে। নিজের বই ধরো না। তুমি বলো ভালো করবে কিভাবে? তা হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলা, প্রেমে টেমে পড়লা নাকি? আরে ধুর, এমনি জিজ্ঞেস করলাম। আর তুমি কি যে বলো, কত ছেলে আমার পেছনে ঘোরে, আর আমি কিনা এই সাইকোর প্রেমে পড়বো? বাদ দাও তো। আচ্ছা বাই, পরে কথা হবে। আবার ভার্সিটির ক্লাস শুরু হলো। আজকে রাত আসেনি। ক্লাসের মাঝে মাঝে ইফতি মাঝের সিটটার দিকে তাকায়। এখানেই সাইকোটা বসে। ও কখনো ক্লাস মিস দেয় না, তাই ওকে প্রতিদিনই দেখে ইফতি। ক্লাসে আসলেই হাঁ করে ভ্যাবলার মতো তাকিয়ে থাকে বোর্ডে। মন চাই গিয়ে উড়ে মেরে ফেলে দেয়, কিন্তু আজ কেন যেন খুব শূন্য লাগছে। এই জায়গার দিকে বারবার চোখ চলে যাচ্ছে। ক্লাসে মন বসাতে পারে না ইফতি। কোনো রকমে ক্লাসগুলো শেষ করে বাসায় আসে ইফতি। বাসায় এসে বিছানায় শুয়ে তার রাতের কথা মনে আসে। কেন আজ ওকে এত মিস করলো? ওকে কেউ কিছু বললে কেন আমার কষ্ট লাগে? তাহলে কি পলাশের কথা সত্যি? আমি ওর প্রেমে? ধুর, না। ওর মতো একটা সাইকোর প্রেমে পড়বো আমি? না 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 না। নিজে নিজে এগুলো চিন্তা করে ইফতি সারা রাত এগুলো চিন্তা করতে করতে পার করে। আগের মতোই চলছিল সব। এর মধ্যে দ্বিতীয় টিউটোরিয়াল শুরু হলো। স্যার পরীক্ষার খাতা দেখার সময় পান না, তাই ক্লাসে এসে খাতাগুলো এক্সচেঞ্জ করে দেন। ছেলেদেরগুলো মেয়েদের কাছে আর মেয়েদেরগুলো ছেলেদের কাছে। ভাগ্যক্রমে রাদের খাতা গিয়ে পড়ে ইফতির হাতে। ইফতির পাশে দুই বান্ধবী বলে ওঠে, ওই দেখ, সাইকোর খাতা তোর কাছে। দেখি দেখি কি পেয়েছে আমাদের সাইকো। গোল্ডেন বয়। এর আগে তো টেনে টুনে পাশ করেছে, এবার তো আমাদের কাছে খাতা। দেখিস, এবার ফেল মারবে। চুপ থাক, দাঁড়া লেখাগুলো দেখি। লেখাগুলো দেখে তাদের তিনজনের এক্সপ্রেশন ছিল এই রকম। ওয়াও, কি সুন্দর লেখা, একদম কম্পিউটার টাইপ মনে হয়। কারো হাতের লেখা এত সুন্দর হতে পারে? ইফতি কিছু বলে না, চুপচাপ লেখাগুলোর উপর হাত বোলায় আর আর চোখে রাতকে দেখে। ও সে আগের মতোই ভ্যাবলা স্টাইলে স্যারের দিকে তাকিয়ে থাকে। খাতা দেখা শেষে স্যারের কাছে খাতা জমা দেওয়া হয়। স্যার এবার উত্তর বলা শুরু করেন। সবাইকে উত্তর মেলাতে বলেন আর নাম্বার বসিয়ে দিতে বলেন। খাতা কাটা শেষ হলে নাম্বার গুণে ইফতির চোখ চড়ক গাছ। রাত 50/50। খাতাটা আবারও ভালোভাবে দেখে না, কোনো ভুল নেই। স্যারের কাছে জমা দিয়ে আসে। এবার স্যার যার যার খাতা তাকে দিতে থাকে। ইফতি 48 পায়। স্যার ওকে কংগ্রাচুলেশন দেন। হঠাৎ রাতের খাতা দেখে স্যারের চোখ চড়ক গাছ। স্যার ধমকের সুরে বলেন, এই খাতা কে দেখেছে? আমি। কি খাতা দেখেছো তুমি? এই গাধা 50 পায় কিভাবে? স্যারের কথা শুনে ইফতির মাথা গরম হয়ে যায়। ও বলে, স্যার আপনার প্রবলেম কি? আমি সব সময় দেখি আপনি ওর সাথে এমন ব্যবহার করেন। আমি ভালোভাবে খাতা দেখেছি, এবার আপনি দেখুন। আর সবাই আপনার স্টুডেন্ট, কিন্তু ওর প্রতি সবসময় এমন করেন কেন? স্যার ইফতিকে বসিয়ে দিয়ে রাদের খাতাটা দেখতে থাকে। একবার দেখার পর চশমার ফাঁক দিয়ে একবার রাদের দিকে তাকায়। খাতা ভালোভাবে দেখে স্যার ইফতিকে গিয়ে বলেন। সরি মা। তারপর রাতকে ডাক দিয়ে সামনে এনে বলেন, এবারে টিউটোরিয়ালে ফার্স্ট হয়েছে এ। সবাই হাঁ করে তাকিয়ে থাকে। মনে হয় এটা অসম্ভব কিছু। সেদিন ক্লাস শেষ হওয়ার পর ইফতির বান্ধবীরা ওকে বলতে শুরু করে, কিরে, আজ এমন কেন করলি? হঠাৎ সাইকোর প্রতি এত দরদ উঠলে উঠলো? প্রেমে পড়ে গেলি নাকি? প্রেম পড়ার আর মানুষ পেলি না, একেই তো সাইকো, তার উপর পোড়া খ্যাত। এইসব শুনতে শুনতে ইফতির মাথা আরো গরম হয়ে যায়। ও চেঁচিয়ে বলে ওঠে, হ্যাঁ, আমি ওর প্রেমে পড়েছি, আমি ওকে ভালোবাসি। তোদের কোনো সমস্যা? পারলে ওর মতো যোগ্যতা অর্জন করে দেখা। ওকে নিয়ে আর একটা বাজে কথা বলবি তো তোদের খবর আছে। ওর কথায় সবাই ঠান্ডা হয়ে যায়। ওর রাগে গিজগিজ করতে করতে চলে যায়। বাসায় এসে কথাগুলো ভাবতে থাকে। ও কেন এমন রিয়াক্ট করলো? ওকে সত্যি রাতকে, না না না,
এই ছেলেটার সম্পর্কে কেউ কিছু জানে না, না জেনে না শুনে কারো প্রেমে পড়া যায় না। ছেলেটাকে পছন্দ বা ভালোবাসার মতো কোনো কিছুই ওর মাঝে নেই। দেখতে স্মার্ট না, চলে খ্যাতভাবে, মোটামুটি শ্যামলা বলা যায়। কত স্মার্ট ছেলে আমার পিছনে ঘোরে, কিন্তু আমি কেন সারাক্ষণ ওর কথা ভাবছি? ধুর, ভালো লাগে না। কাল ওর সাথে কথা বলবোই। এগুলো চিন্তা করতে করতে আজ আর পড়া হয় না। আজকে কথা বলবে এটা ভেবে আজ ভার্সিটিতে আসে ইফতি। ভার্সিটিতে এসেই খুঁজতে থাকে ওকে। অনেক খুঁজেছে ও, কিন্তু পাচ্ছে না। শেষে ভাবলো একবার হোস্টেলে গিয়ে দেখি। ছেলেদের হোস্টেলে তো এভাবে ঢোকা যাবে না। এমন সময় ক্লাসের ঘন্টা দিয়ে দিল। ও চুপ করে ক্লাসে এসে বসলো। ভাবলো ও তো প্রায় লেট করে আসে, আজও লেট করে আসবে। স্যার আসেন 10 মিনিটের উপরে হলো। ইফতি বাইরের দিকে তাকিয়ে আছে। অনেকক্ষণ হলো গাধাটা আজ আসলো না। বারবার মাঝের বেঞ্চের দিকে তাকাচ্ছিল। কেমন যেন একটা শূন্য অনুভব করে ও। সারা ক্লাসে মনোযোগ দিতে পারে না। খুব কান্না পায় ওর। কেন এমন হচ্ছে সে নিজেও জানে না। ওর রুমমেট পলাশও আজ আসেনি। কোনো রকমে ক্লাস শেষ করে দৌড়ে গাড়িতে উঠে চলে যায়। গাড়িতে বসে কান্না শুরু করে। বাসায় এসেই দরজা বন্ধ করে কান্না শুরু করে। মা এসে কিছুক্ষণ ডেকে যান, কিন্তু কোনো লাভ হয়নি। সারা দিন আর কিছুই খায়নি ও। রাতে মা খাবার নিয়ে ওর পাশে এসে বসেন। মাথায় হাত বুলিয়ে দিতেই ও জেগে ওঠে। কান্না করতে করতে চোখ লাল করে ফেলেছে। মায়ের সাথে অনেক ভাব তার। ওর বাবা বিশাল ব্যবসায়ী, বেশিরভাগ সময় বাইরেই থাকেন। ছোট থেকে ইফতির সবচেয়ে ভালো বন্ধু ওর মা। মার সাথে সব শেয়ার করে ও। ক্লাস 9-এ থাকা অবস্থায় এক ছেলে ওকে প্রেমপত্র দেওয়ায় ভ্যা ভ্যা করে কাঁদতে কাঁদতে মার কাছে এসেছিল। মা মেয়েকে বুঝিয়ে শুনিয়ে মিলে পত্রটা পড়েছিল। পত্র পড়ে এরা হাসতে হাসতে শেষ। 26টা বানান ভুল ছিল। বানানগুলো ঠিক করে ওই ছেলেকে দিয়ে বলেছিল, তোমার বানানগুলো ঠিক করে দিয়েছি, আরেকজনকে দিয়ে দিও। এমনি ছিল ইফতির মা আর ওর সম্পর্ক। মা এসে ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মামনি? তোমার বেস্ট ফ্রেন্ডকে বলবা না? এবার ইফতি আবারও হ্যাঁ করে বাচ্চাদের মতো করে কান্না করে দেয় আর নাক মুছতে মুছতে বলে, মা আমি আজকে রাতকে দেখি নাই, ও আজকে ক্লাসে আসে নাই। আরো জোরে জোরে কান্না করতে করতে রাদের সম্পর্কে বলতে থাকে। সব বলা শেষ হলে ওর মা হাসতে হাসতে বলেন, বুঝলাম, আমার মেয়ে একটা সাইকোর প্রেমে পড়েছে। মামনি, আমাকে পরিচয় করিয়ে দিবে না ওর সাথে? আরে আমি তো নিজেই এখন কথা বলি নাই ওর সাথে। ও তো মনে হয় আমাকে চেনেই না। আরে বাবা, বলে কি? কথা না বলে প্রেমে পড়ে গেলা? মামুনি, ও তো কারোর সাথেই কথা বলে না। সেদিন এক মেয়ে ওকে গিয়ে বলে আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। ও সরাসরি বলে দিল আমি মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করি না। আমাকেও যদি এমন বলে তাই যাই না। বাহ বাহ, পার্সোনালিটি আছে বলতে হবে। দেখতে হয়তো ছেলেটাকে। আচ্ছা, আগে আমি কথা বলি, তারপর একদিন পরিচয় করিয়ে দেব। এগুলো বলতে বলতে মা ওকে খাইয়ে দেন। আচ্ছা, সব হবে, এবার তুমি ঘুমাও। ইফতি বাচ্চা মেয়ের মতো তার বারবি ডলটাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মেয়েটার চোখে এখন স্বপ্নেরা খেলা করে। কোনো একজনকে পাওয়ার স্বপ্ন পূরণ হবে কি স্বপ্নগুলো? আজকে একটা দামি হোটেলের ভেতর একজন ম্যাজিস্ট্রেটের লাশ পাওয়া গেছে। লাশটার অবস্থা খুবই খারাপ, কারণ প্রথমে চোখ তুলে নিয়েছে তার। এরপর কিডনির উপরে ছুরি চালানো হয়েছে অনেকবার। ম্যাজিস্ট্রেট লতিফ আহমেদকে খুবই বাজেভাবে মেরেছে। কিন্তু কে মেরেছে? ডার্ক গ্যাংয়ের লিডার মেরেছে। কিন্তু কেন মেরেছে? লতিফের হাতে তার অপকর্মের হিসেব গুজে দেওয়া হয়। পুলিশ কাগজটা বের করে সেটাতে লেখা 3 বছর আগে সে তার মা বাবাকে খুন করে তার বউয়ের জন্য। তারই ছোট ভাইয়ের সব সম্পত্তি জোর করে লিখে নিয়েছিল সে। ওর জামার পকেটে সেসবের প্রমাণ আছে। তার বিচার হয়নি, পুলিশ তার নামে কেস নেয়নি। তাই আমিও ওর বিচার করলাম, সবার পছন্দের ডার্ক কিং। ইফতি গতকাল রাতে মার সাথে তার সব কথা শেয়ার করতে পেরে অনেক খুশি। সকাল থেকে উঠে ভাবে আজকে যে করেই হোক রাদের সাথে কথা বলবেই। রাতে ওকে নিয়ে ছোটখাটো একটা স্বপ্ন দেখে ফেলেছে। খুশি মন নিয়ে আজ ভার্সিটিতে যাইও। ভার্সিটিতে ও সব সময় সিম্পল ভাবেই যায়, তবে আজকে একটু সেজেছে। খুব বেশি না, হালকা গোলাপি লিপস্টিক, চোখে নিচে কাজল, দেখতে বেশ ভালোই লাগে। নিজেকে নিজে আয়নায় দেখে নেয় কয়েকবার। ভার্সিটিতে আজ একটু তাড়াতাড়ি এসেছে। এসেই রাতকে খুঁজছে।
এদিক ওদিক, কোথাও দেখতে পাচ্ছে না। কেমন যেন অস্থির হয়ে ওঠে ইফতি। এর মধ্যেই ক্লাস শুরু হয়ে গেছে। ক্লাসে এসেও দেখলো রাত নেই। মনটা খারাপ হয়ে যায় তার। মনে মনে বলছে, কোথায় গেল শয়তানটা? আমার মন চুরি করে উধাও হয়ে গেল। পাজি ছেলেটা পেয়ে নিয়ে একবার দেখাবো মজা। এরপর পলাশকে দেখে ওকে ডাক দেয়। এই পলাশ, তোমার বন্ধু কই? কে? রাত? আমি তো জানি না। আমি তো বাড়িতে যাওয়ার আগে দেখলাম হোস্টেলেই ছিল, বাট কাল এসে দেখলাম ও নাই। বাকিরা বলল বাড়িতে গেছে। কেন গেছে কিছু জানো? কিভাবে জানবো? ও কাকে কিছু বলে নাকি? 10টা জিজ্ঞেস করলে একটার উত্তর দেয়, তাও আবার হ্যাঁ করে। কিভাবে জানবো বলো? হ্যাঁ, তাও ঠিক। নিজের ক্লাসমেটদের সঙ্গে ঠিক করে কথা বলে না, কিন্তু ওই সেকেন্ড ইয়ারের ওই বেয়াদব বড় ভাই আপুদের সাথে কি হেসে হেসে কথা বলে। শয়তান ছেলে একটা। আচ্ছা, ওর ফোন নাম্বার বা ফেসবুক আইডি জানো? না, ও ফোন চালায় না তো। আর ফেসবুক? ওকে দেখে মনে হয় ও ফেসবুক চালায়। হ্যাঁ, তাও ঠিক। আচ্ছা, আসি। আজও আসলো না ও। ভালো লাগছে না কিছু। টিফিন পিরিয়ডে ছুটি নিয়ে চলে যায় বাসায়। বাসায় এসে চুপচাপ বসে থাকে মেয়েটা। দুপুরে কিছুই খায়নি। বাসায় আসার পর কারোর সাথে কথা বলেনি। আজকে ওর কান্না আসছে না, তবে খুব রাগ হচ্ছে। কেন এমন হচ্ছে বুঝতে পারে না। রাতে ফেসবুকে ঢোকে ইফতি। মন খারাপ হলে ও গল্প পড়ে। আজকে গল্পগুলো ভালো লাগছে না। ওর ফলোইং ক্লিক করে দেখে একটা আইডি। এই আইডিটাতে 2 বছর ধরে ফলো করে সে। ফেসবুকে এই একটা মাত্র মানুষকেই ফলো করে ও। আইডিটার নাম নিস্তব্ধ নীরব। ইফতির কিশোরী বয়সের প্রথম প্রেম এই আইডির মানুষটা। আসলে ও মানুষটার প্রেমে পড়েনি, ও পড়েছিল মানুষটার লেখার প্রেমে। নাম ধাম কিছুই জানে না মানুষটার। তাও একটা সময় মানুষটাকে নিয়ে কত ভাবতো। একটা মানুষ কিভাবে এত ভালো লিখতে পারে? লেখাগুলো একদম জীবন্ত মনে হয়। এই লেখাগুলো হলো মন খারাপের মহা ঔষধ। মন খারাপ হলেই ওর টাইমলাইনের গল্প কবিতাগুলো পড়ে ইফতি। কিন্তু গত 3 মাস ধরে কোনো পোস্ট হয়নি এই আইডি থেকে। এবার এই মানুষটার উপরেও রাগ হচ্ছে ইফতির। অগত্যা বসে বসে পুরনো পোস্টগুলোই পড়তে শুরু করে ও। পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে গেছে তার টেরই পায়নি। আজকে আবার ভার্সিটির উদ্দেশ্যে যাত্রা করে ও। নিজেকে বুঝতে পারে না ও। ভার্সিটিতে এসে চুপচাপ ক্লাসে বসে থাকে। কারোর সাথে একটা কথাও বলে না। শুধু মাঝে মাঝে মাঝের বেঞ্চটার দিকে তাকাচ্ছিল, যেখানে রাত প্রতিদিন বসে। আজকেও আসেনিও। কিন্তু আজ ইফতির এতটা কষ্ট হচ্ছে না, রাগও হচ্ছে না, কিন্তু তাও ওর খুব মন খারাপ হচ্ছে। কেমন যেন শূন্য লাগছে নিজেকে। সারাটা ক্লাস চুপচাপ ছিল। ছুটির পরপরই বাসায় চলে যায়। এই কয়েকদিন ধরে পড়া হচ্ছে না ওর। ইফতির কখনোই এমন হয় না। যত কিছুই হোক ওর পড়া ঠিক থাকে, কিন্তু এই 2 দিন ধরে পড়া হচ্ছে না। পড়তে বসলে রাতের কথা মনে পড়ছে ওর। কেমন একটা অদ্ভুত শূন্যতা গ্রাস করছে ওকে। না, এভাবে চলা যায় না। 3-4 দিন পর টিউটোরিয়াল পড়তে হবে। একটা ছেলের জন্য নিজের পড়ালেখার বেহাল অবস্থা করে ফেলা যায় না। অনেক কষ্টে ওর কথা মাথা থেকে ফেলে পড়তে বসে। ইফতি বরাবরই পড়ালেখার প্রতি খুব সিরিয়াস। অনেক রাত পর্যন্ত পড়ে আজ। পড়তে পড়তে ঘুমিয়ে গেছে ও। প্রতিদিনকার মতো আজও ভার্সিটিতে যায় ও। কিন্তু কেমন যেন চেঞ্জ হয়ে গেছে ইফতি। সব সময় চুপচাপ থাকে, কারোর সাথে তেমন একটা কথা বলে না। ইফতির এক বান্ধবী ওকে বলল, ইরে, সাইকোর প্রেমে পড়ে নিজেও সাইকো হয়ে গেলি নাকি? ও তেমন একটা রিয়াক্ট করলো না, শুধু একটু হাসলো। এমন সময় ইফতির বেস্ট ফ্রেন্ড নিহা ক্লাসে ঢোকে। ক্লাসে এসে ইফতিকে বলছে, হইছে ম্যাডাম, আপনার আর মন খারাপ করতে হবে না। আপনার সাইকো আসছে আজকে, এই তো ক্লাসের দিকে আসছে। এবার ইফতির মুখ উজ্জ্বল হয়ে ওঠে। হাঁ করে তাকিয়ে থাকে দরজার দিকে। রাত ক্লাসে ঢোকার সাথে সাথে স্যারও ক্লাসে ঢোকেন। এবার স্যারের ওপরও খুব রাগ হচ্ছে। স্যারের জন্য ঠিক মতো রাতকে দেখতে পারলো না। সবাই যার যার জায়গায় বসে পড়ে। স্যার পড়ানো শুরু করেন। সামনে টিউটোরিয়ালের কথা বলছেন, আর ইফতি বারবার আর চোখে রাতকে দেখছে। আজ একটু হাসি খুশি আছে ও। ইফতি ভাবছে আজ ক্লাস শেষে কথা বলবে ওর সাথে। কিছুদিন পরেই ভার্সিটির বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতার জন্য প্রত্যেক ক্লাস থেকে 3 জন নেওয়া হচ্ছে। এদেরকে দিয়ে 2টো টিম হবে, আর ওখান থেকে সিলেক্টেড টিম জেলা পর্যায়ে যাবে।
সায়েন্সের একজন টিচার বিতর্কের জন্য ছেলে মেয়েদের সিলেক্ট করেছেন। এই ক্লাসে এসে তিনি বললেন। অনেকেই দাঁড়ালো, ইফতিও দাঁড়ালো। একবার আর চোখে রাদের দিকে তাকালো, দেখলো ও কেমন যেন গুটিসুটি মেরে বসে আছে, মনে হচ্ছে লুকানোর চেষ্টা করছে। তার ক্লাস থেকে বের হতে গিয়ে আবারও ক্লাসে ঢুকলেন। এবার তিনি ভার্সিটির ম্যাগাজিনের কথা বললেন আর সবাইকে ম্যাগাজিনের জন্য গল্প কবিতা দেওয়ার জন্য বললেন। এগুলো বলে তিনি বের হওয়ার সময় হঠাৎ রাতকে দেখে ওর কাছে আসলেন, এসে বললেন। এমন সময় ক্লাসের স্যার বললেন, আরে স্যার, ও দেবে বিতর্ক? ও কথা বলতে পারে কিনা সন্দেহ আছে, আর বিতর্ক করবে? ক্লাসের সবাই হাঁ করে হেসে উঠল। এমন সময় ওই স্যার সবাইকে ধমক দিয়ে বললেন। রাত চুপ করে দাঁড়িয়ে থাকে। স্যার বললেন, স্যার এটা বলেই চলে গেলেন। সবাই রাতের দিকে তাকিয়ে থাকে। ক্লাসের স্যার ওকে বসতে বলে কি একটা যেন ভাবলেন, তারপর আবার পড়াশোনায় মনোযোগ দিলেন। ক্লাসের মেয়েগুলো একটু আগের কথা নিয়ে বলাবলি করছে। ইফতির পাশের বান্ধবীটা বলল, তোর সাইকোটার গুণ আছে বলতে হয়। একে তো এত ব্রিলিয়ান্ট, তার উপর নাকি ডিবেট চ্যাম্পিয়ন, কিন্তু দেখ তাকে এমন ভাবে মনে হয় যে ভাজা মাছ উল্টে খেতে পারে না। ইফতির ভালোই লাগছে কথাগুলো শুনতে। ও বারবার রাতের দিকে তাকাচ্ছিল। ক্লাস শেষ হওয়ার পর যারা ডিবেটের নাম দিয়েছিল সবাই ডিবেট ক্লাসে যায়। রাত যায় সবার শেষে। তার সবার হাতে একটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন কথাটাকে উপস্থাপন করতে। তিনজন স্যার সেখানে থাকেন। একে একে সবাই বলতে শুরু করে। এবার ইফতির পালা। সেও ভালোভাবেই বলে। স্কুল লেভেলের বিতর্ক করেছে ও সিলেক্টেড হয়। এবার রাদের পালা। স্যারের দেয়া স্ক্রিপ্টটা সবাই দেখেই বলছিল, কিন্তু সে না দেখেই বলে। এই প্রথম ওর কণ্ঠ শুনে এত কাছ থেকে। ইফতি হাঁ করে তাকিয়ে থাকে। শুধু ইফতি না, ভার্সিটির সবাই চুপ করে তাকিয়ে থাকে। পুরো ক্লাসে পিন পতন নীরবতা। ওর কথা বলা শেষ হলে করতালি দিয়ে অভিনন্দন জানায়। স্যাররা বলেন, ছেলেটা আসলেই ট্যালেন্টেড। ওকে বিরোধী টিমের ক্যাপ্টেন নির্বাচন করা হয়। ইফতিও রাদের টিমের। পরদিন থেকে ছুটির পর তাদের ডিবেটের ক্লাস হবে। ইফতির খুব খুশি খুশি লাগে, কারণ রাত ওর টিমের হওয়ায় রাদের সাথে কথা বলা যাবে। মনে মনে বলে, কোথায় যাবি চান্দু? তোমাকে আমি ছাড়ছি না। পরদিন ভার্সিটির শেষে সবাই ডিবেট ক্লাসে আসে। স্যার আমাদের হাতে একটা করে পেজ ধরিয়ে দেয় আর রাতকে ডেকে নিয়ে কি যেন বোঝান। কিছুক্ষণ পর স্যার এসে রাতকে দেখিয়ে বলেন, এখন থেকে ও তোমাদের গাইড করবে, তোমাদের প্রবলেম হলে ওর কাছে বলবা। এটা বলে স্যার চলে যান। স্যার যাওয়ার পর রাতই সবাইকে গাইড করে। ইফতি বারবার এটা ওটার বাহানায় রাদের সাথে কথা বলে। ও মাঝে মাঝে ইচ্ছা করে ভুল বলে, যাতে রাত ওর সাথে কথা বলতে বাধ্য হয়। আর ওর কথা বলার সময় ইফতিও হাঁ করে তাকিয়ে থাকে। ছেলেটা আসলে অনেক স্পষ্টভাষী। এত সুন্দর কথা জানে, তাও ক্লাসে কথা বলে না। যে কোনো মেয়ে ওর প্রেমে পড়ে যাবে। সেদিন ক্লাস শেষে বের হওয়ার সময় ইফতি নিজে গিয়ে রাতকে বলল, হাই। কিছু বলবেন? কেমন আছো? এই তো ভালোই, আপনি? ভালো। তুমি আমাকে আপনি করে বলো কেন? আমি তো তোমার ক্লাসমেট। আচ্ছা, তুমি তো অনেক সুন্দর কথা বলতে পারো, তাহলে ক্লাসে কথা বলো না কেন? সবাই তোমাকে নিয়ে মজা করে, দেখো না? কে কি বললো তাতে আমার কিছু আসে যায় না। আমার ভালো লাগে না কথা বলতে। হ্যাঁ, তা লাগবে কেন? নিজের ক্লাসের কারোর সাথে কথা বলো না, কিন্তু ওই সেকেন্ড ইয়ারের আপু ভাইয়াদের সঙ্গে তো ঠিকই কথা বলো। কাল থেকে ক্লাসে সবার সাথে কথা বলবে, ঠিক আছে? দেখা যাবে। আপনার মাথা না ঘামালেও চলবে। নিজের স্ক্রিপ্টের দিকে মনোযোগ দেন। বলার সময় 100টা ভুল করেন। কাল ভুল করলে স্যারের কাছে বলে দেব। এটা বলেই চলে গেল। ওই দাঁড়াও। যা, চলে গেল পাজি ছেলে একটা। আমাকে ব্ল্যাকমেইল করে। বোঝো না কেন? আমি তো ইচ্ছে করেই ভুল বলি, যাতে তোমাকে আমার সাথে কথা বলতে হয়। আজকে খুব খুশি খুশি লাগছে ওর। বাসায় এসে অনেকক্ষণ ভাবলো রাদের কথা। ছেলেটা কি সুন্দর করে কথা বলে। চান্দু, আমার থেকে পালিয়ে যাবা কই? তুমি তো আমারই। নিজে মনে মনে ভাবে আর হাসে। এর পরদিন আবার ক্লাস শেষে ডিবেট ক্লাসে যায়। আজও একটু একটু কথা হয় রাদের সাথে। প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না বান্ধবটা। মনে মনে রাগও হয় ইফতির, তবে বুঝতে পারে এই ভাবওয়ালা ছেলেটাকে আস্তে আস্তে অনেক ভালোবেসে ফেলেছে। এর পরের দিন টিউটোরিয়াল এক্সাম। বাসায় এসে ফ্রেশ হয়ে অনেক রাত পর্যন্ত পড়ে ইফতি। আর ওইদিকে রাদের রুটিনের কোনো বদল নেই। কাল যে পরীক্ষা, তার মুখে বিন্দুমাত্র টেনশনের ভাব নেই। বিন্দাস ঘুমাচ্ছেও। আর ওর ফ্রেন্ডসরা বলছে,
এ কি আজগুবি মানুষ, পরে তো নাই তাও কিভাবে পরীক্ষায় ফার্স্ট হয়ে যায়। যাক, পরদিন টিউটোরিয়াল এক্সাম ভালোই হলো। 2 দিন পর এক্সামের রেজাল্ট দিল। সেদিন আবার ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠান থাকায় রেজাল্ট বাইরেই দেওয়া হলো। সব ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ডকে এটা বলে দেওয়া হলো, আর বাকিদের রেজাল্ট বোর্ডে টাঙানো হয়েছে। আগের বারের মতো এবারও রাত ফার্স্ট আর ইফতি সেকেন্ড হলো। সেকেন্ড হওয়া সত্ত্বেও ইফতির এতটা খারাপ লাগছে না। হয়তো ফার্স্ট হওয়া মানুষটার রাত বলেই এমন হচ্ছে, কিন্তু যদি অন্য কেউ হতো তাহলে এতক্ষণে কান্নায় একাকার হয়ে যেত। রেজাল্ট ঘোষণার সময় ইফতি রাদের দিকে কয়েকবার তাকিয়েছিল। রেজাল্ট দেওয়ার পর সবাই ওকে কংগ্রাচুলেশন জানাচ্ছিল। এমন সময় সেকেন্ড ইয়ারের একটা মেয়ে ওর সাথে হ্যান্ডশেক করলো, আর রাদও মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। এটা দেখে ইফতির গা জ্বলে উঠলো। ওর রাগে গিজগিজ করতে করতে ওখান থেকে চলে আসলো। মুডটাই অফ হয়ে গেছে ওর। একটু পর ডিবেটের অনুষ্ঠান শুরু হবে। সবাই হল রুমের দিকে যাচ্ছে। যারা অংশগ্রহণ করবে তারা সবাই প্রস্তুত হচ্ছে। ইফতি আর রাত একই টিমের হওয়ায় তারা একসাথে বসে বিতর্কে তারা ছিল বিরোধী পক্ষের তথ্যের প্রয়োজন হয় অনেক বেশি, আর এই সব তথ্যই রাত কালেক্ট করেছে। 4 জনের টিমের মধ্যে টিম ক্যাপ্টেন সবার শেষে কথা বলে, তাই রাতের পালা ছিল সবার শেষে। ও যখন কথা বলছিল পুরো হল তখন একদম নীরব। সবাই হাঁ করে তাকিয়েছিল ওর দিকে। বলা শেষ হলে স্যাররা সহ সবাই অনেক করতালি দিল। বিতর্কের রেজাল্ট একটু পরেই দিয়ে দেওয়া হলো। রাতের টিম চ্যাম্পিয়ন। এরপর বাকি প্রতিযোগিতাগুলো চলছিল। আউটডোর আইটেমগুলোতে ভার্সিটির অনেকেই অংশগ্রহণ করলো, আর বাকিরা দাঁড়িয়ে উপভোগ করছে। ইফতিও তার বান্ধবীদের সাথে ওখানে ছিল, আর চোখে রাতকে খুঁজছিল। অনেকক্ষণ এদিক ওদিক খুঁজতে খুঁজতে ক্লাসে গিয়ে দেখলো ও একা একা বসে আছে। ওখানে আর কোনো একটা বই পড়ছে। ইফতি ক্লাসে ঢুকে খুব খুব করে কাশি দিতেই রাত ওর দিকে একবার তাকালো, তারপর আবারও নিজের কাজে মন দিল। ইফতি ওর কাছে এসে বসলো আর জিজ্ঞেস করলো, কি হলো, তুমি এখানে বসে আছো যে? সবাই বাইরে মজা করছে। রাত এদিক ওদিক তাকিয়ে বলল, আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকেই বলছি। আর কেউ আছে নাকি রুমে? ও আচ্ছা, না আমার ভালো লাগে না এগুলো। ভালো লাগেটা কি তোমার এভাবে একা থাকতে? আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে, প্লিজ। রাত এটা বলে ব্যাগ নিয়ে বের হয়ে যায় ভার্সিটি থেকে, আর ইফতি চুপ করে বসে থাকে ওখানে। রাতের ব্যবহারে খুব কষ্ট পায় ইফতির। টেবিলে মাথা দিয়ে কিছুক্ষণ কান্না করে। এরপর ভার্সিটি ছুটি হলে চুপ করে বাসায় চলে আসে। বাসায় এসে ভাবতে থাকে ওর কথা। নিজেই বলে না কাল থেকে আর কথা বলবো না ওর সাথে। নিজেকে ভাবেটা কি? এগুলো ভেবেই কাল ভার্সিটিতে যায়। ওই দিন নিজেকে অনেক কষ্টেই বিরত রাখে ওর কথা ভাবার থেকে। সেদিন বেশিরভাগ তাকায় না রাতের দিকে। 3টা ক্লাস শেষ হওয়ার পর সংস্কৃতি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য সবাই হলরুমের দিকে যায়। ইফতি গানের অনুষ্ঠানে অংশ নেয়। ভালোই গান গায়ও। গান গাওয়া শেষে সবাই করতালি দেয়। রাতও ছিল সেখানে। ও শুধু তাকিয়েছিল। ইফতির ওর দিকে চোখ পড়তেও একটা হাসি দেয়। ইফতির সাথে সাথে চোখ সরিয়ে নেয়। গানের অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় ইফতি আর রাত একসাথে বের হলো। রাত ইফতির পাশে দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে বলল, আপনি তো খুব ভালো গান করেন। ইফতি মুখ বাঁকা করে বলল, হ্যাঁ আমি জানি আমি ভালো গান গাই, আপনি না বললেও চলবে। এটা বলেই দ্রুত পায়ে হেঁটে চলে যায়। সামনে গিয়ে আবার রাতের দিকে তাকাতে হেসে দেয় রাত। ও মুখে বিরক্তির ছাপ নিয়ে চলে যায় ওখান থেকে। এরপর থেকে দিনগুলো এভাবেই চলছিল। ইফতি এখন আর আগের মতো রাতের দিকে তাকায় না, ওকে অ্যাভয়েড করে চলে। রাতও আগের মতোই চলে। এর 2 দিন পর টিফিন টাইমে ক্লাস থেকে বের হওয়ার সময় রাতের সাথে ধাক্কা লাগে ইফতির। ইফতি রাতকে দেখেই রেগে যায় আর জোরে জোরে বলতে শুরু করে, এই ছেলে মেয়ে দেখলে ধাক্কা দিতে ইচ্ছে করে। ভেজা বেড়ালের মতো থাকো, মনে হয় কিছুই জানো না। খ্যাত কোথাকার ইডিয়েট একটা। এগুলো বলতে বলতে পুরো ক্লাস এক করে ফেলে ও। ক্লাসেরই একটা ছেলে এসে রাতের কলার ধরে ওকে মারতে নেয়। এমন সময় ইফতি ওই ছেলেটাকে বলে, আরে ছাড়ো ছাড়ো, এইসব খ্যাত ছেলেদের সাথে ঝগড়া করে নিজের প্রেস্টিজ কেন নষ্ট করো? এগুলো বলে ইফতি ক্লাসে ঢুকে যায়। ক্লাসের বাকি সবাই এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আজ ক্লাসের অন্য মেয়েগুলো রাতকে নিয়ে কিছুই বলেনি। ইফতির বান্ধবী নিহা এসে বলল, কিরে এটা কি করলি? ও তো তোকে ইচ্ছে করে ধাক্কা দেয়নি। তুই এমন সিন ক্রিয়েট না করলেও পারতিস। তোরা তো দরদ কেন ওর প্রতি? প্রেমে পড়লে নাকি? আমার ইচ্ছে হয়েছে আমি বলছি। রাগের মাথায় নিহা কেউ অনেক কিছু বলে।
এরপর ওই দিনের ক্লাস কোনো রকম শেষ হয়। রাত আগের মতোই হাসি মুখে বসেছিল ক্লাসে। ক্লাস শেষ হলে অন্য মেয়েগুলো বলেছিল, দেখলি ইফাতি কি করলো এটা? রাদের মতো একটা ছেলেকে শুধু শুধু এতগুলো কথা বললো। ইফতি কথাগুলো শুনে ফেলে। এতে ওর রাগ আরো বেড়ে যায়। মনে মনে ভাবে মেয়েদের ইমপ্রেস করার জন্য এভাবে থাকে ওই শয়তানটা। রাত বের হওয়ার সময় যে ছেলেটা ওর কলার ধরেছিল ও রাতকে দাঁড় করিয়ে বলে, তুই চিনুস আমি কে? আর কখনো ইফতির আশেপাশে দেখি তো দেখিস কি করি। ইফতি এসে ওই ছেলেকে বলে, ছাড়ো তো পিয়াস, এমন থার্ড ক্লাস ছেলের সাথে লাগার দরকার কি? এটা বলে পিয়াসকে নিয়ে চলে যায় ও। আর রাত একটা হাসি দিয়ে চলে আসে ওখান থেকে। এরপর থেকে এভাবেই চলছিল সব। রাতে তেমন কোনো পরিবর্তন নেই, তবে এখন ক্লাসের কয়েকটা মেয়ের সাথে কথা বলে ও। মেয়েগুলো নিজে থেকে এসে ওর সাথে কথা বলে। যে মেয়েগুলো আগে থেকে ওকে সাইকো বলতো তারাই এখন ওর সাথে নিজ থেকে কথা বলতে আসে। স্যাররাও এখন ওকে অনেক আদর করেন। ইফতি এগুলো দেখে আর ভাবে, আমি যা ভাবছিলাম তাই ঠিক। ক্লাসের অনেক মেয়েই রাতকে পছন্দ করে। মেয়েদেরকে পটানোর জন্যই এত কিছু। ইফতির বেস্ট ফ্রেন্ড নিহাও রাদের সাথে কথা বলে। এই দুজনের অনেক ভাব। দুজন একসাথে ক্যান্টিনে যায়, অনেক হাসাহাসি করে কথা বলে। মাঝে মাঝে ইফতি সামনে পড়লে মুখ ঘুরিয়ে চলে যায় ও। এর মধ্যে টিউটোরিয়াল এক্সাম চলে আসে। এবার এক্সামে ইফতি 50-এ 49 পেয়ে ফার্স্ট হয় আর রাত 50-এ 48 পেয়ে সেকেন্ড। স্যার খাতা দেওয়ার সময় রাতকে বলেন, কি রাত সাহেব, পড়ার স্পিড কি কমিয়ে দিয়েছেন নাকি? তোমার তো সবগুলোই হয়েছে, কিন্তু তুমি যে দুটো প্রশ্নের উত্তর দিলে না, কি দেখো নাই নাকি? না স্যার, দেখেছি বাট ভুলে গিয়েছিলাম এগুলো। ওই দিন ক্লাস শেষে বের হওয়ার সময় ইফতি রাতকে বলে, এই যে মিস্টার, একদিন চান্স দিয়েছিলাম, বুঝলেন? এত ভাবনা আর কিছুই নেই। রাত একটা হাসি দিয়ে চলে আসে ওখান থেকে। এমন সময় পলাশ পিছন থেকে ইফতিকে ডাক দেয় আর বলতে থাকে, এতদিন শুধু তোমার নাটকগুলো দেখছিলাম, যা করলা শুধু রাত বলে তোমাকে কিছু করেনি। কি জানো ওর সম্পর্কে? যে পিয়াস ওর কলার ধরেছিল, ও যদি রাতের সম্পর্কে জানে তাহলে পায়ে এসে পড়ে থাকবে। আর এখন কি বললা? তুমি ওকে চান্স দিয়েছ? তুমি ওকে চান্স দাও নাই ইতি, ও তোমাকে চান্স দিয়েছে। বুঝলা, যে প্রশ্নগুলোর উত্তর ও দেয়নি, পরীক্ষার আগের দিনও ওকে আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করছিলাম আর ও পেরেছিল। বুঝলা? ভাব ও নেয় না, ভাব তুমি নাও। ইফতি কিছু বলার আগেই পলাশ চলে যায় ওখান থেকে। আরও ভাবতে থাকে পলাশের কথাগুলো। বাসায় এসেও ভাবে কথাগুলো। ওর মনে হয় আসলে ঠিক হয়নি রাদের সাথে এমন করা। কাল গিয়ে সরি বলবে ভাবলো। পরদিন ভার্সিটিতে গিয়ে রাতকে বলে, সরি ওই দিনের জন্য। সরি কেন? আমার মতো থার্ড ক্লাস ছেলেদের সরি বলতে হয় না। প্লিজ রাত, বিশ্বাস করো, তুমি যে আমার সাথে এমন করছিলে তাই আমি রাগের মাথায় তোমাকে ওইগুলো বলেছি। প্লিজ ক্ষমা করে দাও। আরে আরে কি করছো? আচ্ছা আচ্ছা, ওকে বাদ দাও। এটা বলে চলে যায়। পরদিন ভার্সিটির ম্যাগাজিন প্রকাশ করা হয়। ম্যাগাজিনে অনেক অনেক লেখা দিয়েছে, অনেকে নিজের নাম দিয়ে, অনেকে ছদ্মনাম দিয়ে। ম্যাগাজিনটা পড়ার সময় একটা কবিতা দেখে ইফতির চোখ আটকে যায়। কবিতাটা ইফতির খুব পরিচিত। কবিতার নিচে লেখকের নাম দেখে ইফতির চোখ কপালে উঠে যায়। ওখানে লেখকের নামটা ছিল নিবদ্ধ নীরব। ইফতি একদম অবাক হয়ে যায়, এই মানুষটা এই ভার্সিটিতে। ভাবতে থাকে কি হতে পারে এটা। আবার ভাবে এমনও তো হতে পারে কেউ এই লেখাটা কপি করেছে ওখান থেকে। কিন্তু ওর মনে হচ্ছে মানুষটি এখানেই আছে। মনে মনে বলে, রাত নয়তো। এমন সময় পলাশকে দেখে ডাক দেয় আর বলে, ওই দিনের সব কিছুর জন্য সরি। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বলো। আচ্ছা, তোমার বন্ধু ফেসবুক চালায়? জানি না তো, বাট ও ফেসবুক সম্পর্কে অনেক কিছুই জানে, কিন্তু ওর কোনো আইডিয়া আছে কি না জানি না। কেন বলো তো? না এমনি। আচ্ছা যাই। এটা বলে চলে আসি ইফতি। বাসায় এসে ভাবতে থাকে কথাগুলো নিয়ে। প্রথমবার প্রেমে পড়া মানুষটাকে নিয়ে ভাবতে থাকে ও। যেভাবেই হোক জানতে হবে ইফতিকে, কে এই কলির কৃষ্ণ। ইফতি কি পারবে জানতে এই রহস্যটা? আর জানার পর কি হবে? এরপর থেকে প্রায় প্রতিদিনই রাতের সাথে কথা হয় ইফতির। ইফতির সময় নিজে থেকেই কথা বলে। রাত কখনো নিজে থেকে কিছু বলে না। কথা বলতে গেলে জাস্ট ফর্মাল কথা, এই যেমন ফ্যামিলি, বাড়িঘর, এগুলো। ইফতি মাঝে মাঝে ওকে বিভিন্ন কিছু জিজ্ঞেস করে।
ও এত চুপচাপ কেন, কারোর সাথে মেশে না কেন? এগুলো জিজ্ঞেস করলেও সব সময় এড়িয়ে যায়। ইফতি বুঝতে পারে যে ওর কথায় অনেক রহস্য আছে, কিন্তু ইফতি কিভাবে জানবে এগুলো? আর ও যে রাতকে পছন্দ করে সেটাও বলতে পারছে না, বলতে অনেকটা ভয় লাগে। ইফতি ওকে উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করলে মুখের উপর যদি বলে দেয় আমাকে আর এগুলো জিজ্ঞেস করবে না, আর যদি বলি ওকে পছন্দ করি তাহলে জীবনেও কথা বলবে না। কিন্তু ও থাকতে পারছে না এভাবে, বলতেই হবে ওকে, কিন্তু কিভাবে বলবে? নিহার সাথে সবকিছু শেয়ার করে ইফতি। নিহা ওর দিকে তাকিয়ে হাসতে থাকে আর বলে, বলে আমার বান্ধবী রে, সারা জীবন কত ছেলে প্রপোজ পেলি আর সবগুলোকে রিজেক্ট করলি, এখন দেখ কেমন লাগে। এগুলো সব ওই ছেলেগুলোর অভিশাপ, বুঝেছিস? ইফতি নিহার পিঠে ধুম করে কিল দিয়ে বলে, যা, আমি টেনশনে মরছি আর তুই ভ্যা ভ্যা করিস। চুপ কর, না হলে কোনো বুদ্ধি দে। দাঁড়া, ভাবতে দে। দুজনেই ভাবতে থাকে কি করা যায়। হঠাৎ করে নিহা বলে, ওই পাইছি, সামনে তোর জন্মদিন না, সেদিন বলবি। ভালো বলেছিস। কিভাবে বলবে ওকে? এটা নিয়ে ভাবতে ভাবতে রাত পেরিয়ে যায়। এখন থেকে ওরা তিনজন একসাথে আড্ডা দেয়, রাত, ইফতি আর নিহা। ওদের আড্ডায় এখন পড়া ছাড়া অন্যান্য বিষয় নিয়েও কথা হয় মাঝে মাঝে। আর ইফতি রাদের সাথে এত কথা বলাটা কোনো একজনের অপছন্দ, আর সেটা হলো পিয়াস। পিয়াস ইফতির স্কুল ফ্রেন্ড, এখন ভার্সিটির ফ্রেন্ডও। পিয়াস ইফতিকে অনেক পছন্দও করে, কিন্তু বলে না। একদিন ভার্সিটিতে হুট করে এসে রাদের কলার ধরে বলে, হিরো হয়ে গেছিস তাই না? তোকে না করেছিলাম ইফতির আশেপাশে না থাকতে। কথা কানে যায় না তাই না? তুই আমাকে চিনোস, তোর কি অবস্থা করতে পারি তুই জানোস? আর যেন তোকে ইফতির আশেপাশে না দেখি। রাত পিয়াসের হাতটা কলার থেকে সরিয়ে দিয়ে বলে, দেখা যাক। আর এটা বলেই চলে আসে পিয়াসের সামনে থেকে। ইফতি কিছুই জানে না এই বিষয় সম্পর্কে, স্বাভাবিকভাবেই চলতে থাকে সবকিছু। আর কয়েকদিন পর ইফতির জন্মদিন। ইফতি এর মাঝে কয়েকবার বলেছে জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্য, কিন্তু রাত প্রতিবারই না। ওর উত্তর, আমার ভালো লাগে না এইসব পার্টি। নিহা আর পলাশও অনেকবার বলেছে ওকে, কিন্তু তাও না। দেখতে দেখতে চলে আসি ইফতির বার্থডে। দিনটা বৃহস্পতিবার ছিল, হাফ ক্লাস, তারপর বার্থডে পার্টি। কিন্তু ইফতির মুডটা অফ, কারণ রাত রাজি হয়নি যাওয়ার জন্য। আজও বলেছে কয়েকবার। ইফতির খুব কষ্ট হচ্ছে, কান্না করতে ইচ্ছে করছে। ক্লাস শেষ হওয়ার পর আবারও রাদের কাছে গিয়ে বলল, প্লিজ চলো না। ওর উত্তর আবারও না। ইফতি চলে যাচ্ছে, ও কান্না করতে থাকে। এমন সময় পিয়াস এসে বলল, কিরে, ভয় পেয়েছিস? আমার ভয়ে যাবি না তাই না? এলে তোকে দেখাতাম তোর কি অবস্থা করি। গুড বয়। রাত একটা হাসি দিয়ে বলল, তারপর ইফতিকে ডাক দিল। এই ইফতি, আমি আসছি, তোমরা ওয়েট করো, আমি আর পলাশ একটু পর যাব। ইফতি কথাটা শুনতেই খুশিতে লাফিয়ে উঠল। ওরা সবাই চলে গেল রেস্টুরেন্টে, আর পিয়াস অগ্নি চক্ষু নিয়ে তাকিয়ে আছে রাতের দিকে। রাত ওর চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল, আসতেছি তোর শহরে, দেখি তোর দম। বিকেলের দিকে রাত রেডি হয়ে পলাশের উদ্দেশ্য করে বলল। পলাশ চলো। পলাশও রেডি হয়ে বেরিয়ে পড়ল। তারা তারপর একটা সুন্দর হাত ঘড়ি নিয়ে চলে আসলো জন্মদিনের অনুষ্ঠানে। অনুষ্ঠানের অনেক লোক এসেছে, পিয়াসও এসেছে। পিয়াস মনে মনে সবকিছু রেডি করে রেখেছে, কিভাবে কি করবে সে। কিন্তু সে হয়তো জানেই না যে রাতের ক্ষমতাটা কি। রাত এক সাইডে বসে আছে। একটু পর নিহা এসে পলাশ আর রাতের সাথে কথা বলতেছে। কথা বলা অবস্থায় হঠাৎ রাতের চোখ গেল একটা মেয়ের ওপর। রাত ভাবতেছে, এখানে এলো কি করে? এর সাথে ইফতির কি সম্পর্ক? রাত আর ভাবতে পারেনি। নেহাকে ডাক দিয়ে বলল, নিহা, ওই মেয়েটিকে চেনো? ওর নাম তো তানহা, ইফতির মায়ের বান্ধবীর মেয়ে, অনেক শান্তশিষ্ট। জানি। জানো মানে? চেনো নাকি আগে থেকে? না, মানে আর বলতে পারল না সে। কোথা থেকে যেন তানহা দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলতেছে, হয়েছে, থামো এবার। নিহা দেখে আরো অবাক হচ্ছে, কি হচ্ছে এসব রাতের সাথে? এই মেয়েটি বা কে? ওকে দেখে জড়িয়ে ধরে কাঁদছে। রাত তানহাকে একটু সাইডে নিয়ে গিয়ে সব বুঝিয়ে শান্ত করলো। এতক্ষণে ইফতি সবকিছু জেনে গেছে। সে রেগে একদম লাল। কিছু না জেনে না শুনে সে সোজা এসে রাতের গালে জোরে থাপ্পড় দিয়ে বলতে শুরু করলো, ছোট লোক একটা, এই ছিল তোর মনে? আমি তোকে আজ প্রপোজ করতে চাচ্ছিলাম, আর তুই কিনা? ভালোই হয়েছে, আগে সবকিছু বুঝে গেছি, নয়তো আমার জীবনটাই শেষ হয়ে যেত। এক্ষুনি যা তুই আমার সামনে থেকে, তোর মুখটাও দেখাও পাপ। কিরে, শুনতে পাচ্ছিস না ইফতি কি বললো?
নাকি ঘাড় ধরে বের করে দিতে হবে? রাত আর পলাশ কিছু না বলে চলে আসলো হল রুম থেকে। পার্টিটাই নষ্ট করে দিল লুচ্চা একটা। মেয়েদের পটানোর জন্যই এমন ভাব করে থাকে সে। রাত ভাই, এভাবে আর কতদিন চলবে? সকলের সামনে আসুন তো এবার। না রে ভাই, আমি যেমন আছি এটাই ভালো। কি হবে সকলের সামনে এসে? এটা বলেই সেদিন ঘুমিয়ে পড়লো তারা। কিন্তু রাতের রুটিন ঠিক আগের মতোই। সে আগের মতোই উঠে পড়ে, আবার ঘুমিয়ে যায়। যা কেউ না জানলেও পলাশ ঠিকই জানতে পারে। পরের দিন আবার এরকম করেই ভার্সিটিতে যায় রাত। ইফতি দেখেই বলে। রাত কিছু না বলে শুধু হাসে। যা দেখে ইফতির গা জ্বলে যায়। আর সে প্ল্যান করতে থাকে কিভাবে তাকে অপমান করা যায়, ভার্সিটি থেকে বের করা যায়। তাকে যেন সহ্যই হয় না ইফতির। আসলে ভালোবাসা যখন ঘৃণায় পরিণত হয় তখন কতটা ভয়ঙ্কর আর নিজ হয় যে তার রোশানুল্লে পরে সেই জানে। তো ইফতি প্ল্যান করে তার বান্ধবীদের দিয়ে রাদের লেখার মতো করে ধীরে ধীরে একটা চিঠি লেখানো, তাতে লেখা আই লাভ ইউ ইফতি। এটুকু লিখে ইফতি চিৎকার করে স্যারকে বলতে লাগলো, দেখেন স্যার, এটা কি করেছে? ছোট লোকটা আসছে আমাকে প্রপোজ করতে। স্যার, আপনি কিছু না করলে আমি কিন্তু প্রিন্সিপালের কাছে যেতে বাধ্য হব। মা তুমি বসো, আমি দেখছি। রাত সাহেব, কি হচ্ছে এসব? এটা কি প্রেম করার জায়গা নাকি পড়ালেখার জায়গা? ভাবছিলাম তুমি ভালো, তুমি এখন তো দেখছি তুমি কতটা নীচ। তোমাকে নিয়ে গর্ব হতো আমার, কিন্তু তুমি এটা করে প্রমাণ করে দিলে যে তুমি সেই মাস্তানি রয়ে গেছো প্রথম দিনের মতো। তোমার বোনকে কেউ যদি এভাবে বিরক্ত করে কেমন লাগবে তোমার? যাও, বেরিয়ে যাও, আর যেন না দেখি আমার ক্লাসে। রাত কিছু না বলেই বেরিয়ে গেল। স্যার আবার বলতে শুরু করলেন যে সবাই যেন এসব ছেলেদের থেকে দূরে থাকে। ক্লাসের সবাই বলা বলি করছে, কি ছেলে এতদিন ভালো সেজে আমাদের মাঝে ছেলে, মেয়েদের ইমপ্রেস করার জন্য এরকম করতেছে সে। পলাশ শুধু শুনতে থাকে আর সে সহ্য করতে পারলো না। পলাশ বলতে শুরু করলো, স্যার থামেন, অনেক বলেছেন আর না, অনেক নাটক দেখিয়েছেন। সবাই যাকে এত অপমান করলেন জানেন সে কে, কতটুকু জানেন তার সম্পর্কে? আপনারা শুধু নামটাই জানেন, এর বেশি কিছু না। আপনার মতো শিক্ষককে ভার্সিটি থেকে বের করে দেওয়া তার 2 মিনিটের কাজ। ভার্সিটির যে প্রিন্সিপাল আছেন তিনিও তার পরিচয় জানলে নিজের চেয়ার ছেড়ে দিবেন। আর ইতি, তোমাকে বলছি, তোমার মতো হাজার সুন্দরী মেয়েকে ওর পিছনে ঘোরাতে পারে, কিন্তু না, ও ওর স্বপ্ন পূরণের জন্য এটা করছে। তুমি জানতে চাইছো না ও কেন থার্ড ইয়ারের বড় ভাই আপুদের সাথে কথা বলে? কারণ ও থার্ড বর্ষের বিজ্ঞান বিভাগ টপার। আমাদের বিভাগের যে শিক্ষামন্ত্রী আছেন তিনি তার মামা হয়। এছাড়া তার নিজের পরিচয় আছে, তার বাবার পরিচয় আছে, কিন্তু সে কিছুই ব্যবহার করেনি। নিজের মতো করে সরল সোজাভাবে বাঁচতে চাইছে, কিন্তু তোমরা তাকে খেদ বলো। আরে ওর ধারের কাছে যাওয়ার মতো যোগ্যতা তোমাদের কেন? এই জেলার কারোই নেই। কি ভাবছো তোমরা এত বড়, তাহলে সে এই ভার্সিটিতে পড়ে কেন? আসলে সে দেখতে চাইছে গরিবের ছেলে মেয়েদের সাথে তোমরা বড় লোকেরা কিরকম ব্যবহার করো। এখানে সবাই পড়ালেখা করতে আসে, ধনী গরিব সবাই একই লেভেলের মানুষ, কিন্তু তোমরা সেটা একই লেভেলে রাখোনি। এখানেও ধনী গরিব নিয়ে এসেছো। আর সব জায়গায় যদি এরকম হয় তাহলে এই গরিব মানুষগুলো যাবে কোথায়? তাদের কি কোনো যোগ্যতা নেই? ভালো ভার্সিটিতে পড়ার যোগ্যতা আছে, কিন্তু তোমাদের মতো নিচু মনের মানুষদের জন্য তারা সুযোগ পেলেও পড়তে চায় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সে এই ভার্সিটিতে এসেছে মিশনের জন্য, ড্রাগ গ্যাংকে ধরার জন্য। চাওটা কি তোমরা? কয়েক মাস আগে একটা ছেলে আত্মহত্যা করেছিল, তোমরা সবাই হয়তো জানো। কেন আত্মহত্যা করেছিল সেটা জানো? জানো না, জানার প্রয়োজনও মনে করোনি। রাত এসব বন্ধ করার জন্যই আবার থার্ড ইয়ার থেকে ফার্স্ট ইয়ারে আসে। কেন সে চুপচাপ থাকে জানেন স্যার? আপনারা বাসায় হয়তো সকলের সাথে মিলেমিশে থাকেন, খান, কিন্তু সে সেই সুযোগটা পায় না স্যার। কখনো তার ছোট বোনটাকে ছাড়া খায়নি সে, কিন্তু দেখেন এখন ঠিকই আছে, এমনকি কথাও হয় না তার পরিবারের সাথে। 6 মাস আগে বাসায় গিয়েছিল সে, এর বেশি কিছুই না। যে মায়ের কোলে ঘুমাতো প্রতিদিন, সে মায়ে তার থেকে দূরে। 1 বছর আগে তার বাবার সাথে ঝগড়া করে সবকিছু গুছিয়ে সে হোস্টেলে চলে আসে, তাই এত সে চুপচাপ থাকে। আর ইতি, তোমাকে বলছি,
তুমি যে নিস্তব্ধ, নীরব, যে লেখককে চিনো সে লেখক আর অন্য কেউ নয়, সে হচ্ছে রাত। তোমার মন কিরকম সেটা জানার জন্য সে আমাদের গ্রুপে আসে। আর সেদিন তোমার জন্মদিন পার্টিতে যাকে দেখেছিলে সে ওর বোন, তোমার মায়ের বান্ধবীর ছেলে রাত। এখন বুঝছো কেন ওকে এত অপমান করার পরও আমাদের এখানে ছিল? থার্ড ইয়ারের ভাইয়া আপুদেরকে জিজ্ঞাসা করে দেখিও ও কিরকম। আর পিয়াস, খুব তো বাহাদুরি দেখিয়েছ। ও হচ্ছে আমাদের বিভাগের সিআইডি মিশনের সহকারী অফিসার। কয়েক মাস আগে যে ছেলেকে পিটিয়ে মারা হলো, যে মেয়েটাকে রেপ করে মারা হলো, তার তদন্ত কে করেছে জানো? ওই রাত করেছে। ও কেন বাসা ছেড়ে, মা বোনকে ছেড়ে এভাবে এখানে পড়ে আছে জানো? কারণ ও ওর বাবার কাছে প্রমিস করেছে যে বাঁচতে হলে নিজের পরিচয় বাঁচবে, অন্য কারো পরিচয় না। আরে তোমাদের তো গর্ব করা উচিত ওকে নিয়ে, কিন্তু তা না করে তোমরা তাকে অপমান করো। ওর গ্রুপের শিক্ষকদের সাথে আমি কথা বলেছি, আমি জানি ও কিরকম। তারা কি বলছে জানো? ওকে ছাড়া নাকি ওদের ক্লাসটা জমে ওঠে না। সকল ছেলেদের নয়নের মণি এই রাত। স্বয়ং প্রিন্সিপালও তার প্রশংসা করে। ইপ্তি, কি যেন বলছিলা? স্যার কিছু না বললে প্রিন্সিপালের রুমে যাবা? ওখানে গেলে প্রিন্সিপাল ওকে না তোমাকে বের করে দিবে ভার্সিটি থেকে। প্রিন্সিপালের স্যারের মতো বেকুব না যে কাউকে না জেনে না বুঝে কিছু বলবেন। আর পিয়াস, কালকে পারলে ওর গায়ে একটা হাত দিয়ে দেখিও। ভার্সিটির ক্লাসের মধ্যে পিনপতন নীরবতা চলতে থাকে, কেউ কিছুই বলছে না। ইফতির চোখ দিয়ে পানি পড়ছে। যাকে সে এত ভালোবাসে তাকে এতটা অপমান করলো কিভাবে? কেমন করে পারলো এটা করতে সে? কতই না থাপ্পড় মেরেছে ওকে। পলাশ কিছু না বলে চলে গেল রুম থেকে। সবাইরে মনে টেনশন, না জানি কি করে রাত। বিশেষ করে স্যার আর পিয়াসের। সেই প্রথম দিন থেকে স্যার ওকে অপমান করে আসছে, না জানি কপালে কি আছে। সবাই চলে গেল যে যার মতো। পলাশও চলে গেল, গিয়ে দেখে রাত শুয়ে আছে। ভাই, এইভাবে আর থাকা যাবে না, আপনার ক্ষমতা প্রকাশ করেন এখন। হ্যাঁ রে, ঠিক বলছিস। কাল সবাই দেখবে রাত কি। এটা বলেই রাত কোথায় যেন ফোন দিল। ফোন দিয়ে বলল, স্যার আমার গাড়ি আর ফোর্স পাঠিয়ে দেন, মিশন কমপ্লিট, কাল ওকে আটক করব। ওপাশ থেকে কি বলল শুনতে পেলাম না। কিছুক্ষণ পর 4টা গাড়ি এসে থামলো হলের সামনে। তারপর সবাইকে রাত কি যেন বলল। সবাই চলে গেল একটা গাড়ি রেখে। গাড়িটা অনেক সুন্দর দেখতে। এই শহরে মনে হয় এটা একমাত্র এত সুন্দর গাড়ি। তো পরের দিন রাত পলাশকে বলল যে আজ 10:30-এ ভার্সিটিতে যাব, তুই যাবি? তুই আগে যাবি না, আমার সাথে থাকবি। পলাশ মাথা নাড়ল আর মনে মনে ভাবতেছে কাল কিছু একটা হতে চলেছে ভার্সিটিতে, তাই সে কোনোভাবেই সেসব দেখার চান্স মিস করতে চায় না। এদিকে ইফতি কান্না করতে করতে শেষ। কিভাবে সে পারলো এরকম করতে? কতটা নিজ ও। রাতকে ছাড়া আর কিছুই ভাবতে পারছে না ইফতি। তাকে না পেলে পাগল হয়ে যাবে সে। ইফতি কেঁদে কেঁদে গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, তোমার কাছে কোনোদিন কিছু বলি নাই, আজ একটা জিনিস চাইবো, দিবা? কি জিনিস মা? তোমার বান্ধবীর ছেলেটাকে এনে দিবা আমার কাছে। আমি অনেক বড় ভুল করেছি মা, অনেক অপমান করেছি সেদিন আর আজও। ও আমাকে কখনো ক্ষমা করবে না মা। ও ক্ষমা না করলে আমি মরেই যাব মা। তুমি প্লিজ কিছু করো। আরে পাগলি মেয়ে আমার, মরার কথা বলে না মা। আমি ওর মায়ের সাথে কথা বলবো, দরকার হলে ওর সাথেও কথা বলবো। এখন একটু হাসো মা। না, আমি পারবো না হাসতে। ওকে এনে দিবা, তারপর হাসবো। পাগলিটা, এখন চলো, খাবি। পরের দিন ইফতি ভার্সিটিতে গিয়ে খুঁজতে থাকে, কিন্তু তাকে আর পায় না। বারবার বাইরে তাকাচ্ছে সে, কিন্তু কোথায় রাত? কোথাও তো নেই রাত। সে কি আর আসবে না? না আসলে আজ সোজা ওর বাসায় চলে যাব। পলাশটাও আজ নেই ভার্সিটিতে। ধ্যাত, ভালো লাগে না। 10:30-এ রাত পলাশ চলে যায় ভার্সিটিতে। তাদের যাওয়া মাত্র 8টা গাড়ি তার গাড়ির পেছনে ভার্সিটিতে ঢোকে। কোনোদিন ভার্সিটিতে এত গাড়ি প্রবেশ করেনি, তাই এত গাড়ি দেখে সবাই চলে আসে। বিশেষভাবে রাতের ক্লাসের সবাইকে ডেকে আনা হয়। ভার্সিটির সবাই রাতকে এভাবে দেখে অবাক। সবাই তো আর জানে না রাতের সম্পর্কে। ইফতি রাতকে দেখে তার কাছে দৌড়ে তার কাছে যেতে চায়, কিন্তু কয়েকজন সিকিউরিটি এসে বাধা দেয়। তখন রাত ইশারা করে ওকে ছাড়তে বলে। ইফতি এসে জড়িয়ে ধরে বলা শুরু করে, আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমি জানি না আমি কত বড় ভুল করেছি। প্লিজ ক্ষমা করো। তুমি ক্ষমা না করলে আমি মারা যাব। ইফতিকে 2টো থাপ্পড় মারে রাত। তারপর বলে, কি মনে করে নিজেকে? হ্যাঁ, সহজ সরল ছেলে দেখলেই
এরকম করে অপমান করতে হবে? তোমাদের মতো মেয়েদের জন্য গ্রামের ছেলেগুলো পড়ার সাহস পায় না এরকম ভার্সিটিতে পড়ার। কেন এরকম করো তোমরা? তাদের কি কোনো স্বপ্ন নেই এরকম ভার্সিটিতে পড়ার? তাদের কি ইচ্ছা থাকতে পারে না? তারা কি মানুষ না? মানুষ মনে করো না তাদের? কারো কি পড়ার অধিকার নেই নাকি? তুমি যত খুশি মারো, যত ইচ্ছা বলো, তবু আমায় ক্ষমা করে দাও প্লিজ। আমার মায়ের জন্য বেঁচে গেলা। আমি তোমায় ছাড়লেও আমার বোনটা অত সহজে ছাড়বে না তোমায়। কোনো দিন সে আমার গায়ে আঁচল লাগতে দেয়নি, আর তুমি তো থাপ্পড় মেরেছ ওর সামনে। ওকে আমি সামলে নিব। তুমি বিয়ে করবা আমায়? ওসব আমার মায়ের হাতে। কি বলছো এসব? এখানে স্যাররা সবাই এখান থেকে যাও, আর আমার কাজ করতে দাও আমাকে। ইফতি চলে গেল সাইডে। তারপর রাত বলতে শুরু করলো। তার ফোর্সদের ইশারা করে বলল পিয়াসকে ধরতে। পিয়াস পালানোর চেষ্টা করলেও পারল না। তাকে ধরার পর সবাই তো অবাক। ওর বাবা এই শহরের এমপি, না জানি কি ঘটতে চলেছে। প্রিন্সিপাল স্যার রাতকে উদ্দেশ্য করে বলতে লাগলেন। রাত, কি হচ্ছে এসব? রাত কিছু না বলে তার কার্ডটা দেখালো, আর তখনই স্যার চুপ। একটু পর পিয়াসের বাবা তার দল নিয়ে ভার্সিটি ঘিরে ফেললো। রাতও কোথায় যেন ফোন করলো। একটু পর আরো 5টা বাস ভর্তি পুলিশ ভার্সিটিতে চলে আসলো। এসব দেখে সবাই অবাক। পিয়াস, কি ভাবছো তুমি? আমাকে অপমান করার জন্য ধরেছি তোমাকে? তা না, তুমি কি করেছো তা তোমার মনই জানে। তোমার বাবা কেন এই বিভাগের পুলিশ হেড আসলেও আজ তোমায় মুক্ত করতে পারবে না। এমপিকে উদ্দেশ্য করে বলতেছে। কি মনে করেন নিজেকে? আপনার ছোট ছেলে অপরাধ করবে আর আপনি সব চাপা দেবেন? তা আর সম্ভব না। আপনার কে আছে? ফোন করুন তাদের, দেখব আজ কার কত দম। সবাই ভাবতেছে কি হচ্ছে এসব? কি দোষ পিয়াসের, যার জন্য এত পুলিশ তাকে ধরার জন্য? রাত বলতে শুরু করলো। সবাই জানতে চান না এই রাদের অপরাধ কি? কিছুদিন আগে এই ভার্সিটির ছাদে একটা মেয়েকে পাওয়া যায় মৃত অবস্থায়। সবাই জানেন সেটা। মেয়েটাকে রেপ করে মারা হয়, যার মূল আসামি হচ্ছে এই পিয়াস। এখন তো সব ক্লিয়ার আপনাদের কাছে। একটু দয়া হয়নি এই কুত্তাগুলোর মনে? আর এ কিনা পার পেয়ে যাচ্ছিল ওর বাবার জন্য। কিন্তু সিআইডির হাত থেকে বাঁচা অতটা সম্ভব নয়। রাষ্ট্রপ্রধানের কাছ থেকে অনুমতি নিয়ে এসেছি এই কুত্তাটাকে ধরতে। এতদিন আপনাদের মাঝে লুকিয়ে থাকতাম একে ধরার জন্যই। শুধু এ কেন, এই শহরের প্রতিটা ভার্সিটিতে যেখানে র্যাগিং হবে, যেখানে দুর্নীতি হবে, সেখানেই পাবেন আমার মতো শত শত সিআইডিকে। এদেশ থেকে দুর্নীতি মুক্ত করতে হলে আগে এই স্কুল, কলেজ, ভার্সিটিগুলোকে ঠিক করতে হবে। যেখানে মানুষ শিখতে আসে সেখানে কেন নিরাপত্তা পাবে না তারা? আজকের পর আমরা সিআইডি 100% নিরাপত্তা দেব তাদের। বোনদের বলতেছি, তোমাদের আর কোনো ভয় নেই। যে কোনো সমস্যা হলে তোমাদের ইনফর্ম করা লাগবে না, তারা নিজেই পৌঁছে যাবে তোমাদের কাছে। আর সাবধান করে দিচ্ছি পিয়াসের মতো ক্রিমিনালদের, তোমাদের দিন শেষ, এখন আমাদের দিন শুরু। সবাই তাক লেগে আছে। হয়তো ভাবতেছি এত কম বয়সী কেউ সিআইডি হয়। এরকম সিআইডি থাকলে বর্তমানে স্কুল, কলেজ, ভার্সিটিতে থাকবে না কোনো র্যাগিং, থাকবে না কোনো দুর্নীতি, মরতে হবে না কোনো ভাইকে। আবার রাত বলা শুরু করলো তার স্যারকে উদ্দেশ্য করে। স্যার, বাইরের দিকটা বিবেচনা করে কারো উদ্দেশ্যে কিছু বলাটা ঠিক না। আশা করি শুধরে নিবেন নিজেকে। এরপর রাত পিয়াসকে গাড়িতে তুলে নিয়ে যায়। তখন তার কানে আসে কত মানুষের করতালি। পরের দিন রাত তার বাসায় চলে যায়। তার মা বাবা তো অনেক খুশি তাকে দেখে। তাছাড়া তাদের ছেলে আজ নিজের পায়ে দাঁড়িয়েছে। একটু পর রাত চুপি চুপি তার বোনের রুমে গিয়ে তার চোখটা ধরে। তুমি কি করে বুঝলে এটা আমি? ও আচ্ছা, তাহলে ক্যাডবেরিগুলো নিয়ে যাই, আমি একাই খাবো এখন। এদিকে ইফতি ও তার মা সহ রাদেদের বাসায় এসেছে। ইফতি চুপি চুপি তানহার দরজার পাশে গিয়ে তাদের ভাই বোনের কথা শোনে। বললা না লাগবে না তোমার? ওকে ওকে, নাও। ইফতি মনে মনে ভাবতেছে, আমার বরের ক্যাডবেরি একাই খাবে তুমি? আমি তা হতে দিব না। দৌড় দিয়ে এসে তানহার হাত থেকে দুটো ক্যাডবেরি নিয়ে আবার দৌড় দেয়। তানহা যেন কিছুই বুঝলো না কি হলো এটা। সে তো রেগে লাল। নিচে গিয়ে দেখলো ইফতি আর ওর মা বসে আছে। তানহা, বলছিস এসব? ও তোর ভাবি হতে যাচ্ছে। কি শাস্তি বলো? হ্যাঁ, না না করছি আমি। ইফতি এদিক ওদিক তাকাচ্ছে আর উঠবস করতেছে। ভাবতেছে যদি কেউ থামতে বলে, কিন্তু না, সবাই তো হেসে হেসে তার উঠবস করা দেখতেছে।